লাইটটা একটু অ্যাপ্রুভ করে দাও। লাইটটাকে একটু অ্যাপ্রুভ করো তো। টিপলাম তো ওটা। এটাকে বাইরে দিয়ে দিয়ে দাও। আসুক, দু একজন আসুক, আমি শুরু করে দিচ্ছি। সৌমিত্রী সরকার একা, ঠিক আছে, আসুক, দু একজন আসুক। হ্যাঁ, শোনা যাচ্ছে? এমনি ক্লিয়ার আছে? আওয়াজ ক্লিয়ার আছে? একটু কমেন্ট করে জানুন তো আওয়াজটা ক্লিয়ার আছে কিনা। অ্যাপ্রুভড আমি বুঝেছি, মানে আওয়াজ বা আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে, কথা শোনা যাচ্ছে, একটু বলে দিন। গুড ইভিনিং অল, ওকে, মানে শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে, ঠিক আছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। আসুক, দু একজন আসুক, আমি বলে দিচ্ছি। শোনার দেখা গেলেই হয়ে গেল। আসুক, দু একজন আসুক, আমি দিচ্ছি, লাইভে আসুক। তিনজন আছে, দুজন, একজন। আসুক সবাই, আমি 9:15 থেকে শুরু করে দেবো। 5টা মিনিট টাইম চেয়ে নিচ্ছি, আসুক, আর দু একজন আসুক, আমি বলে দেবো। 9:15 পর্যন্ত দেখে নিই আমি কজন জয়েন করেন।
সেটা ভূতের গল্পের সব অ্যাডমিন প্যানেল যারা আছেন, মনি সিস্টার, সঞ্চারী, ঘোষ চক্রবর্তী, সৌমিত্রী, সায়ন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা নিও। আমি এই গ্রুপে এটা প্রথমবার, আমি আজকে নতুন এসছি, আগে কখনো আসেনি। আমার ভাতৃপ্রতিম সমীরবাবু এখানে লাইভ করে গেছেন, খুব দারুণ গল্প বলেন। তো আমার যেসব কাহিনীগুলো, এগুলো কিন্তু কোনো বই পড়া বা কোনো কিছু না, মানুষের জীবন থেকে তুলে আনা ঘটনা। অর্থাৎ ধরুন রাতের পর রাত জেগে আমি এই কাহিনীগুলোকে আমি সংগ্রহ করেছি বলতে যে তাদের অভিজ্ঞতা, যারা যারা এটাকে ফেস করেছে, কীভাবে তারা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই জিনিসগুলোকে ফেস করেছে, এইগুলোই হচ্ছে অলৌকিক ঘটনা। আদৌ ভূত বলে কিছু আছে কিনা তো আমার তো জানা নেই, কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে থেকে কিন্তু আমি যে ঘটনাগুলো বলবো তার মধ্যে থেকে প্রমাণ করে যে একটা কিছু তো আছেই, নেগেটিভ কিছু একটা তো আছেই, এবং কখনো কখনো মানুষকে সেগুলো ভীষণভাবে এফেক্ট করে দেয়। মানে কি, মানে খুব ইভিল কিছু আছে যেগুলো মানুষকে ঘর বাড়ি ছাড়া করে দেয়, চাকরি ছাড়া করে দেয়, মানে বাড়ি ছাড়া করে দেয়, অসুস্থ করে দেয়, পঙ্গু করে দেয়। এইরকম ইভিল নেগেটিভ এনার্জি আছে। আবার কিছু পজিটিভও আছে, যেগুলোকে আমরা সাত্ত্বিক আত্মা বলি। মানে বাস্তব জগতে তিনি খুব ভালো মানুষ ছিলেন, সেই রকম পজিটিভিটিও আছে, যারা অনেক সময় অনেক বিপদ আপদ থেকে কিন্তু আমাকে আপনাকে রক্ষা করেন। কারণ এগুলো আমার, ধরুন এগুলো বলা এই জন্যে যে এই বিভিন্ন ঘটনার মধ্যে থেকে কিন্তু আমি এই তথ্যগুলো আমি পেয়ে গেছি অলরেডি, যে ভালো খারাপ দুটো কিন্তু এই পৃথিবীতে, পার্থিব জগতে যেমন ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তেমনি স্পিরিট, এই ইভিল ও আছে, আবার ভালোও আছে, যেগুলোকে আমরা সাত্ত্বিক আত্মা বলি, যেগুলো সহায়তা করে মানুষের জীবনে বিভিন্নভাবে। অথচ আমি আপনি কিন্তু এই জিনিসগুলো বুঝি না, যখন বুঝি তখন অনেক দেরি হয়। তো প্রথমে আমি 5 জন আছেন, প্রথমে আমি একটা ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা যার সঙ্গে ঘটেছিল, আমি 2 বছর বাদে আজকে তাকে তার প্রোফাইল সার্চ করে আজকে আমি পেয়েছি। এই মেয়েটির নাম সিম্পি চ্যাটার্জি সেনগুপ্ত। আজ থেকে 2 বছরের উপরে আমার প্রোফাইলে কিন্তু এই মেয়েটি ছিল। কারণ আমি আগে ক্রোম থেকে, আমার ফেসবুকটা খোলা ছিল, ফলে ওখান থেকে লাইভ অপশান করার কিছু ছিল না, আমি আমার স্ট্রিট ফোন থেকে লাইভ হতাম। পরবর্তীকালে আমি ওটা ডিঅ্যাক্টিভেট করে, যেখানে ফেসবুক থেকে আমি যখন করি, তখন অনেক যারা আমাকে এই সমস্ত তাদের অভিজ্ঞতাগুলো শুনিয়েছিলেন, এইরকম অনেক আমার ফ্রেন্ড আমার কেটে যায়। তার মধ্যে এখনও 5-7 জনকে আমি পাইনি। আস্তে আস্তে এক এক করে আমি নিয়ে আসছি সবাইকে। কারণ দেখুন, একটা তথ্য প্রমাণের দরকার আছে, যে যার কাহিনী আমি বলবো সে সেখানে আমি চাই যে প্রেজেন্ট থাকুক এবং শুনুক, যে তার কাহিনীটা আমি তাকে বলে দিচ্ছি বা সবাইকে শোনাচ্ছি, ঠিক আছে? তো এই যে মেয়েটি, এই সিম্পি চ্যাটার্জি সেনগুপ্তা, মাল্টি ট্যালেন্টেড মেয়ে, দুর্দান্ত আঁকে, প্রোফাইল দেখলেই বোঝা যায়। তো আজকে কোনোভাবে আমি প্রোফাইলটা সার্চ করতে করতে পেয়ে যাই। তখন আমি বলি যে তুমি আমাকে আজ থেকে 2 বছর আগে তোমার একটা অভিজ্ঞতা আমাকে শুনিয়েছিলে, মনে আছে? তুমি কালীঘাট, তুমি মেট্রো থেকে উঠেছিলে এবং এসপ্লানেডে এসে নেমেছিলে, এবং সেখানে তোমার সাথে একটা ঘটেছিল। তখনও বললো হ্যাঁ। তো আমি বললাম, কাহিনীটা আমি আজকে বলবো, তোমার কাহিনীটা দিয়ে স্টার্ট করব, তো তোমার কোনো আপত্তি আছে? বললো না, আপনি অনায়াসে বলতে পারেন। তো তারপরে আমি আবার নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি, অ্যাকসেপ্ট করে, এবং আমি গ্রুপেও অ্যাড করেছি, দেখুন আছে মনে হয়। যদি এখানে সিম্পি থেকে থাকো তাহলে একটু হাই বলে দিও। তো এই সিম্পির ঘটনাটা ছিল, দেখুন কত ছোট ঘটনা, অথচ কত মারাত্মক। এই সিম্পি কালীঘাট মেট্রো থেকে ও উঠে যায়, ওর গন্তব্য হচ্ছে স্প্লানেডে যাবে। এইবার
স্প্লানেডে রাত 8টার পরে ও স্প্লানেডে এসে ওর নেবে ওর কাঁধে একটা ব্যাগ ছিল, মানে ব্যাগ যেটা মানে পিঠে যে ব্যাগটা নেয় সেটা ওর একটা কাঁধের মধ্যেও ছিল, চুলটা ওর এইরকম খোপা করা বাঁধা ছিল। ও বলছে যে আমি এদিক দিয়ে ডান দিক দিয়ে লোক বেরোচ্ছে, আমি ওই এক্সিটে না গিয়ে আমি ওই এক্সিটটা ধরি যেখান থেকে সিঁড়ি বেয়ে উঠলে মসজিদটা চোখে পড়ে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে স্প্লানেডে কোন এক্সিটটা দিয়ে বেরোলে মসজিদটা চোখে পড়ে। তো ও আমাকে জানাচ্ছে শিল্পী যে আমি যে এক্সিটটা দিয়ে যখন যাচ্ছি, যেটা দিয়ে উঠলে পরে মসজিদটা পড়বে, বলে ওই এক্সিটটা দিয়ে যাচ্ছি, তখন ওখানে কোনো লোক ছিল না, কোনো লোক ছিল না। এবং আপনারা অনেকে দেখেছেন যে অনেক সময় দিনের বেলায় বা অনেক সময় রাত্রি দেখবেন একটা সাইড দিয়ে ওই এসকেলেটারে লোক এতে উঠে যাচ্ছে, আর একটা সাইড দেখবেন ফাঁকা, মানে জনমানব শূন্য। কখনো কখনো নিজেরাও দিনের বেলায় বা রাতের বেলায় এটা আপনারা অনুভব করবেন যে একটা প্যাসেজ যেন খালি, লোকের দেখা মেলে না। তা ও বলছে কেউ ছিল না যখন আমি যাচ্ছি, আমার কাঁধে এরকম ব্যাগটা নেওয়া আছে, আমি যাচ্ছি। বললো 2টো সিঁড়ি আমি খালি উঠেছি, 3rd সিঁড়িটা আমি পা দেবো, হঠাৎ আমার চুলটা ধরে এরকম টান, প্রচণ্ড জোরে টেনেছে। তা আমি ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি পিছনে ঘুরেছি, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। কেউ যদি বদমাইশি করে যদি এটা করে তাহলে কিন্তু অত তাড়াতাড়ি তার সরে পড়ার কোনো চান্স নেই, পাবেই না। তো বলছে আমি পিছন ঘুরে দেখতে না, আমি হতবাক হয়ে যাই, হতভম্ব হয়ে গেছে যে জিনিসটা কী হলো, কেউ নেই। তো ভাবলো যে আমার ব্যাগের কি কোনো টান টান লাগলো, বলে তাও তো হওয়ার কথা না। তো ও করেছে কি, চুলটাকে আবার ঠিকঠাক করেছে, করে এবারে ব্যাগের 2টো হ্যান্ডেলই 2 হাতের মধ্যে নিয়েও পিঠে ব্যাগটা নিয়েছে, নিয়ে বলছে যে এবারে আমি একটা স্টেয়ার আমি উঠছি, বললে আপনাকে বললে বিশ্বাস করবেন না, মনে হচ্ছে আমার চুলের ওই খোপাটা টেনে ধরে রেখে দিয়েছে। বলে আমি উঠতেই পারছি না, একটা স্টেয়ার থেকে আরেকটা স্টেয়ার, একটা ধাপ থেকে আরেকটা ধাপে পা দেবো, যে আমার যে কত পরিশ্রম হচ্ছে আপনি বললে, আমাকে টানছে পিছন দিকে, আমি পিছনেও তাকাতে সাহস পাচ্ছি না, এমন অবস্থা। আমাদের তো 33 কোটি দেবদেবী আছে, কেউ তারামার ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ মহাদেবের মানে সিদ্ধিদাতা গণেশের ভক্ত, কেউ লোকনাথ বাবার ভক্ত, তো অনেকে আছে। তা ও ইষ্ট দেবতার নাম নিতে নিতে ও উঠে যাচ্ছে যে ঠাকুর আমাকে রক্ষা করো। তা একটা স্টেপও উঠছে, হ্যাঁ, আর ওর গরদঘর্ম অবস্থা হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার পিছন দিক থেকে ওর চুলটা ধরে টেনে আছে, ওর চুল খুলছে না। তো বলছে এই করতে করতে আমি যখন ফাইনাল একদম এন্ট্রান্সের মুখটাতে এসে গেলাম, এসে গিয়ে আমি পিছনটা ঘুরে তাকালাম, সিঁড়িতে কেউ নেই, নট এ সিঙ্গেল ম্যান ইজ দেয়ার, কোনো লোক ছিল না। ওর পুরো তখন মানে সোয়েটিং হতে শুরু করে, ঘাম হতে শুরু করে প্রচণ্ড, যে মানে কী ধরনের কাণ্ডটা ঘটে গেল, যে আরে বাবা, কোনো কেউ যদি বদমাইশি করে তাহলে তো পিছনে কাউকে দেখা যাবে। তো ওইভাবে ওকে আটকে দিল। ওর এরপরে কী হয়েছিল জানেন, ও 1 বছর ও মেট্রোতে কোনো ট্রাভেলই করেনি মেয়েটা, 1 বছর কোনো ট্রাভেল করেনি। বলছে আমার একটা মেট্রো ফোবিয়া হয়ে গেছিলো, যে আমি মানে মেট্রোতে উঠতেই ভয় পেতাম, আমি ট্রাভেল করতে ভয় পেতাম মেট্রোতে। এখন জানি না মেট্রোতে আবার ও চলাচল করে কি না, তো বলতে পারবো না, আমি করে জানবো যে তুমি এখনও চলো। যে আজকেই মেসেঞ্জারে কথা হচ্ছিল, দেখুন এই গ্রুপে আছে নিশ্চয়ই, আমি তো জয়েন করেছি, আমি জয়েন করিয়েছি, আমি যাদের ঘটনা বলি আমি জয়েন করিয়ে দিই, কারণ এগুলো হচ্ছে, দেখুন আমি যার ঘটনা বলছি আমি চাই সে থাকুক এবং শুনুক ঘটনাগুলো। এটা ছিল সিম্পির ঘটনা। দেখুন আমরা তো ওই মেট্রোতে দেখি যে আগে খবরের কাগজে পড়তাম, এখন খুব কম এগুলো পাওয়া যায় না খুব একটা, যে তখন তরুণীর আত্মহত্যা মেট্রোয় ঝাঁপ দিয়ে, পৌরর আত্মহত্যা, যুবকের আত্মহত্যা, এগুলো প্রায় লেগেই থাকতো। এই আত্মহত্যা তো ধরুন শাস্ত্রে মহাপাপ, তো এদের মানে যে স্পিরিট বা আত্মা যেটাই বলুন, এরা কিন্তু না চাওয়া না পাওয়া, হতাশা, এইসব ইয়েতে এরা কিন্তু খুব ক্রুয়েল টাইপের, খুব হিংস্র, এবং যে কোনো মানুষের যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে। কারণ দেখুন এদের যদি বলেন যে 22 বছরে কোনো মেয়ের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তাহলে আপনি যদি বলেন যে তার আয়ু ওইটুকু ছিল, তাহলে খুব ভুল। তার আয়ু ছিল 70 বছর, সে 22 বছরে নিজেকে শেষ করে দিল। তাহলে ওই 22 বছর থেকে 70 বছর আপনি কাউন্ট করুন, অত বছর কিন্তু ওকে নরক যন্ত্রণা পোহাতে হবে এবং হাহাকার করে ঘুরতে হবে। এটা হচ্ছে আত্মহত্যার কিন্তু একটা
বিশাল ব্যাপার, এবং এরা খুব লোয়ার লেভেলে থাকে, এবং যে কোনো সময় এরা পার্থিব জগতে নেমে আসে। এরকম ভুরি ভুরি কাহিনী আমার কাছে আছে, এবং মানুষের কিন্তু ক্ষতি করে, এরা ভালো করে না। তো এটা ছিল সিম্পির ঘটনা। তো অনেক ধন্যবাদ সিম্পি, তোমার ঘটনা বললাম, তুমি যদি থাকো একটু হাই বলে দিও। এইবারে চলে যাব আমি লিপিকা সেনগুপ্ত। লিপিকা সেনগুপ্ত কে আছে? সিম্পি চ্যাটার্জি আছে তো, ওই তো। তো এইবারে চলে যাব আমি, সিম্পি অনেক ধন্যবাদ, ভালো থেকো, অনেক আশীর্বাদ নিও। তো এইবারে চলে যাব আমি লিপিকা সেনগুপ্ত। দেখুন আপনার গ্রুপে আছে, দেখুন আমি এই লিপিকা সেনগুপ্তর যে কাহিনীটা, আজ থেকে 22-23 মাস আগে ওনার সাথে আমার বন্ধুত্ব কী কারণে, দেখুন যারা আমাকে মানে তাদের জীবনের অভিজ্ঞতা আমাকে দিয়েছেন বিভিন্ন সময়, সে রাত জেগে হোক দিন জেগে হোক, আমি কালেক্ট করেছি তাদের থেকে যে কী কী অভিজ্ঞতার সম্মুখীন তারা হয়েছেন। তো তারা আমার ফ্রেন্ড লিস্টে এসে গেছেন বা তারা আছেন, এখনও কথা হয়। এই লিপিকা সেনগুপ্ত কিন্তু প্রবাসী মানে দেশের বাইরে থাকেন না, উনি ভিন রাজ্যে থাকেন, দেরাদুনে থাকেন, ঠিক আছে, আমি বলে দিলাম। ওনার বাপের বাড়ি হচ্ছে বাগনান, বলে দিলাম। লিপিকাদি থাকলে একটু হাই করে দেবেন। তো বাপের বাড়ি বাগনান। তো লিপিকাদি আমাকে একটা ঘটনা শুনিয়েছেন, মানে 3টে ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছেন, তার মধ্যে আমি 2টো আজকে বলে দিচ্ছি, তারপরে অন্য গল্পে চলে যাব। তো লিপিকাদি আমাকে বলছেন যে একবার আমার হাজব্যান্ডের ওই উত্তরবঙ্গে অফিসের কাজে ও যাবে বলল। তা আমাকে বলছে যে বেশিক্ষণের কাজ না, সামান্য কাজ, তাই উত্তরবঙ্গ অব্দি ঘাপাতে হবে। বলো তো, বলো কোথায় যেতে হবে? উত্তরবঙ্গ বলে শিলিগুড়ি অফিসে যেতে হবে, ওখানে একটু কাজ আসে। তো লিপিকাদি বলছেন যে আমি যাব তোমার সাথে। তো ওনার হাজব্যান্ড বলছে যে তুমি যাবে কী করতে? আমি তো 2-2.5 ঘন্টার মধ্যে আমার কাজ মিটে যাবে, তারপর আমি তো আর ব্যাক করে যাব ভাবছি। তা বলছে না চলো একটু ওখানে যাব, তোমার তো অফিসের কাজ যদি তাতে, তাহলে দার্জিলিং যাব। ওখান থেকে 70 কিলোমিটার ও চলে যাব দার্জিলিংয়ে। তা তোমার বন্ধুরও তো ওখানে একটা হোটেল আছে। তা বললো হ্যাঁ শুনেছি, আমার স্কুলমেট ছিল, ওর পুরো নামটা আমি বললাম না, আর ভুটিয়া ওনার যে বন্ধু। আর লিপিকাদির হাজব্যান্ড কিন্তু কার্শিয়াংয়ে যে গোথেলস স্কুলটা আছে, ওই গোথেলস স্কুল থেকে উনি কিন্তু পড়াশুনো করেছেন ওখানে থেকে, হোস্টেলে থেকে। তো ওই গোর্খা ভাষা ঠাসা এগুলো কিন্তু ওনার সব একদম পুরোপুরি রপ্ত, এবং করার তোদের চাল চলন ওদের কথাবার্তা সবই বলতে পারেন এবং বুঝতেও পারেন, বলতেও পারতেন উনি। তো একবার হয়েছে কি, তো এবার ওনার হাজব্যান্ড বলছে ঠিক আছে দার্জিলিংয়ে যাবে, তো চলো দার্জিলিংয়ে যাই, যদি তোমার এত ইচ্ছেই থাকে দার্জিলিং ঘোরার। তা লিপিকাদি সাথে গেছে। তা শিলিগুড়িতে তো পৌঁছে ওনার হাজব্যান্ড অফিসে ঢুকেছে, লিপিকাদি আলাদা একটা জায়গাতে সেট হয়ে বসে আছে, যে কাজ কতক্ষণে শেষ হয়। তা ওনার হাজব্যান্ডের কাজ 2টোর মধ্যে হয়ে গেছে শেষ। তো 2টোর মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, উনি বলছেন যে আর দেরি করা যাবে না, এখনই গাড়িটা নিয়ে নিতে হবে, কারণ তো বেলা হয়ে গেলে আর কোনো গাড়ি যাবে না, কিন্তু উপরে উঠবে না। 2টোর সময় ওরা একটা কার হায়ার করে দার্জিলিংয়ের দিকে রওনা দিয়েছেন। আর টার্গেট হচ্ছে ওনার এই বন্ধুর যে হোটেলটা সেইটা। তো হোটেলের দিকে যাচ্ছে, যেতে লিপিকাদি বলছে যে মাঝখানে বৃষ্টি নামলো, মাঝে মাঝে গাড়ি থামিয়ে দিতে হচ্ছিল, ধোঁয়া কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওইভাবে যেতে যেতে ঘুম টুম পার করার পরে তখনও বৃষ্টি কিন্তু পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। এবং দার্জিলিংয়ে যখন যে নেমেছে গাড়ি থেকে, তখনও বৃষ্টি টিপটাপ করে এরকম পড়ে যাচ্ছে, মানে বেশিক্ষণ বাইরে থাকলে গা হাত পা ভিজে যাবে, ঠিক এইরকম বৃষ্টি। তখন ওনারা একটা শেডের তলে দাঁড়িয়েছেন, গাড়ি ভাড়া মিটিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়েছেন। শেডের নিচে দাঁড়িয়ে বৃষ্টিটা যখন একটুখানি ধরেছে, ওই গায়ে না লাগার মতো বৃষ্টি, ইলশিগুড়ি টাইপের, তখন ওই চিপটিপ করে পড়ছে। তখন ওনারা 1-2জন যে পথচারী ছিল, রাস্তায় লোকও নেই বৃষ্টির মধ্যে, আর একটু ঠান্ডা ওয়েদার তো ওখানে, তো 2-1জনকে জিজ্ঞাসা করেছে যে ক্লক টাওয়ারের পাশে এই হোটেলটা কোথায়। দেখুন হোটেলের নাম আমি জানি, কিন্তু আমি এখানে মানে হোটেলের নামটা আমি বলছি না, নিচ্ছি না, নেব না, এই কারণে কোনো সংস্থার নামটা নেওয়া যায় না। তো ওইখানে জিজ্ঞাসা করছেন, তো একজন বলছে না আমার নেই মালুম। তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করেছে, সে বলছে দাদা আমি তো এখানে মানে ট্যুরে এসেছি, আমি বলতে পারবো না কোথায় হোটেলটা আছে।
তারপর আরও একজনকে জিজ্ঞাসা করেছে যে ভাই ক্লক টাওয়ারটা ঠিক কোন জায়গাটায় পড়বে তুমি, আর এই হোটেলটা, এই হোটেলের নামটা এটা কোন জায়গাটা, ক্লক টাওয়ারের পাশে আমাকে বলেছে। তো তখন একটা লোক দেখিয়ে দিয়েছে যে এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে গেলে ক্লক টাওয়ার আর ওই পাশেই হোটেলটা রয়েছে যেটা আপনি খুঁজছেন। ওর পাশে একটা ছেলে ছিল, সে ওখান থেকে বলে উঠলো, আরে আর মানে হিন্দিতে বলছে যে আর হোটেল খুঁজে পেলেন না, উস হোটেল মে তো জো যাতা হয় ও বিমারি লেগে লড়তা হয়, মানে ওই হোটেলে যে যায় সে অসুস্থ হয়ে ফিরে আসে। তো লিপিকাদির কানাই কথাটা গেছে। লিপিকাদি বলছে ওনার হাজব্যান্ডকে, কি বলছে কি এরা, বলছে ওই হোটেল মে যে যাতা হয় ও বিমারি লেকে ওয়াপাস আতা হয়। তা বলছে তুমি ছাড়ো, এরা হচ্ছে টাউটার দালাল, এরা হচ্ছে হোটেলে ঠিক করে দিয়ে এরা কমিশন খায়। তা এখন যেহেতু আমাদের হোটেল জানাশুনো আছে ওই জন্য এই কথাটা বললো। তা লিপিকাদি বলছেন হ্যাঁ ঠিকই তাই, চলো। তা হোটেলটা খুঁজে পেয়েছেন, খুঁজে পেয়ে হোটেলে গেছেন, ওনার বন্ধুর সাথে কিন্তু দেখাও হয়েছে, ওই সেই আর ভুটিয়া যে ভদ্রলোক ওর সাথে দেখাও হয়েছে, বাল্যবন্ধু, কার্শিয়াঙে একসাথে স্কুলে পড়াশুনো করেছেন। তো লিপিকাদি বলছে যে হোটেলটার ভিতরে আমি যখন ঢুকলাম তখনই আমার একটা আনকেনি ফিলিং শুরু হয়ে গেছে। কিন্তু দাদা আপনি এটা ভাববেন না যে ওই ছেলেটা রাস্তায় এই কথাটা বলেছিল বলে যে ও হোটেল মে যে যাতা হয় ও বিমারি লেকে লড়তা হয়, আমি এই জন্য কিন্তু ভয় পাইনি। হ্যাঁ, আমি এখান দিয়ে ঢুকিয়ে ওখান দিয়ে বার করে দিয়েছি ওর কথা। আমার নিজস্ব মানে ব্যক্তিগতভাবে আমি যখন আমি ওটা ঢুকি হোটেলটার মধ্যে, আমার একটা আনকেনি ফিলিং আমার শুরু হয়ে যায়, একটা অস্বস্তি। আমি দেখি যে রিসেপশনে যেতে গেলে অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে এরকম উপরে উঠতে হবে, বেশ চওড়া চওড়া সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি টপকে তবে রিসেপশনে যেতে হবে। তা রিসেপশনে উঠেছি সিঁড়ি ভেঙে আমি আর আমার হাজব্যান্ড। তো ওখানে যখন রিসেপশনে পৌঁছেছি লোডশেডিং হয়ে গেল, তখন ওই জেনারেটার চলেনি, ওই ইমার্জেন্সি ল্যাম্পে তখন ওই মানে নামটা এন্ট্রি করা এই সমস্ত কাজকর্মগুলো ওরা করলো, করে একটা ছেলেকে চাবি দিয়েছে, চাবি দিয়ে বলেছে 101 নম্বর রুম মে লে যাও। তো বলছে দাদা আপনাদের 101 নম্বর রুমটা দিলাম, ভালো রুম। তো বলছি ঠিক আছে। এর মধ্যে আলো এসে গেছে হোটেলে। তো লিপিকাদি বলছে যখন ওই ফার্স্ট ফ্লোরে ঢুকেছি তো দেখলাম যে বেশ ঝকঝকে তকতকে, হ্যাঁ ফার্স্ট ক্লাস একদম, মানে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, নিচে থেকে ওই যেটা মনে হচ্ছিল এই জায়গাটা দেখছি বেশ আলো ঝলমল করছে ফার্স্ট ফ্লোরটায়। তো 101 নম্বর রুমটাও খুললো, খুলে ঘরে ঢুকে তো আমি আরও খুশি। একদম ওয়াল টু ওয়াল কার্পেটিং করা আছে, খুব বড় খাট, ডানলোপিলো গদি, হ্যাঁ মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, টেবিল রাখা আছে, তারপরে ফুলদানি মানে সব ফুল রাখা আছে, ফ্লাওয়ার। তো বলছে সব মিলিয়ে ভালো। বলো বাথরুমটা দেখলাম বেশ মানে চার চৌকো, খুব বড় বাথরুম, সচরাচর হোটেলে এরকম বড় বাথরুম দেখা যায় না, বড় বেসিনও বসানো বাথরুমে। তো আমি বললাম যে ঘরটা বেশ ভালোই না। তা বলছে যে ওনার হাজব্যান্ড বলছে যে হ্যাঁ ঘরটা ভালো। তো হঠাৎই লিপিকাদি একটা জিনিস নোটিশ করছে, খাটের মাথার ঠিক উপরে দেয়ালে দুটো নেপালি বাচ্চার বড় একটা ফ্রেম, দুটো নেপালি বাচ্চার ছবি দেয়া আছে। তা ওই লিপিকাদি আমাকে বলছে যে দেখুন বাচ্চাদের তো দেখলে তো আদর করতে ইচ্ছে করে, বাচ্চাদের ছবি দেখলে তো সবার ভালো লাগে, সেই ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, বলে যে কী মিষ্টি। কিন্তু ওই ছবির দিকে আমি তাকাচ্ছি, বললে বিশ্বাস করবেন না আমার গায়ের লোমগুলো খাড়া দিয়ে উঠছে। কেন হচ্ছে জানি না, মনে হচ্ছে একটা মানে ক্রুয়েল মানে অ্যাংরি ইয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওই দুটো বাচ্চা নেপালি, দুটো বাচ্চার ছবি, প্লেন ছবি, কিছুই না, ফ্রেমে বাঁধানো। তো বলছে ছবির দিকে যত তাকাচ্ছি ততই আমার মানে খুব বিচ্ছি লাগছে, মনে যেন খুব বাজেভাবে তাকিয়ে আছে। এখন ব্যাপারটা হয় কি, ক্যামেরা ভিশন এমন একটা জিনিস, আপনি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে যদি ছবি তোলেন, এবার সেই ছবিটাকে যদি আপনি রাখেন, আপনি ছবির ডান দিকে যাবেন বা দিকে যাবেন, মনে হবে যেন ছবি আপনাকে দেখছে, ঠিক আছে, চোখ ওই দিকে ঘুরে যাবে। কিন্তু ঘাট তেড়া বেঁকা করলে ওই ছবি এরকম হয় না। তো লিপিকাদি ওই ছবিটা দিকে কনসার্ন হয়ে গেলেন যে এই ছবিটা ভালো না। তো লিপিকাদির হাজব্যান্ড বলেছে যে শোনো 7:30-8টার মধ্যে এখানে সব বন্ধ হয়ে যায়, আমি কিছু স্ন্যাক্স নিয়ে আসি, সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই বেরিয়েছি। তা বলছে ঠিক আছে তুমি যাও, আমি আছি, বসে আছি। উনি চটপট বাইরে বেরিয়ে কিছু স্ন্যাক্স কিনে আনলেন, আর হোটেলে এসে চায়ের অর্ডার দিয়েছে। চায়ের অর্ডার দিয়ে ওনাদের সারাদিনে খিদে ছিল, দুপুরে খাওয়া হয়নি, ওই স্ন্যাক্সগুলো চা দিয়ে খেয়েছেন। তা খাওয়ার পরে ওনারা বলছেন চাটা খেয়ে কিছুক্ষণ গল্প করেছেন, গল্প করে তারপরে বলছেন যে শোনো এই সারাদিন খাওয়া হয়নি, রাত্রে আর খাবার অর্ডার দিও না, এইগুলো খেয়ে পেট ভরে গেছে, হ্যাঁ
আর একটা জার্নি হয়েছে তো এখন, মানে শরীর খুব ক্লান্ত, ভালো লাগছে না, রাত্রে খাবারটা অর্ডার করলে পয়সাটা নষ্ট হবে। তো ওনার হাজব্যান্ডও বলেছে ঠিকই তাই, আমারও মানে পেট একদম দাম দিয়ে উঠেছে, আমার ভালো লাগছে না, এই স্ন্যাক্সগুলো খাওয়াটা ঠিক হয়নি, হ্যাঁ মনে হচ্ছে পেট ভর্তি। তা বলছে ঠিক আছে, দরকার নেই রাত্রে খাবার অর্ডার দেওয়া। তো বলছে যে দেখুন, লিপিকাদি আমাকে বলছে যে দেখুন, আমরা ভেতো বাঙালি, আমাদের তো ওই রাত 8:30 9টার সময় আমরা তো ঘুমোতে পারি না, খুব মুশকিল। তো কী করব, স্বামী স্ত্রী কী করবো বলুন তো আপনি, মানে তখন তো ঘুম আসে না, কিন্তু না আসলে কী হবে, ওই আমার হাজব্যান্ড চিত হয়ে টান টান হয়ে কম্বলটাকে টেনে হাফ টেনে শুয়ে থাকলেন, বলে আমি পাশে বালিশে ওইরকমভাবে কম্বলটা টেনে আমি চুপচাপ শুয়ে আছি। বললো কতক্ষণ এইরকমভাবে ছিলাম, হঠাৎ শুনছি যে বাথরুমের ভিতরে বেসিনটা ঘটঘট 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 করে কেউ যেন নাড়াচ্ছে, মনে হয় যেন বেসিনটাকে তুলে কেউ ভাঙবে আর কি, মানে বেসিন তোলার শব্দ, এরকম ঘটাস 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 করে বেসিনটাকে ধরে নাড়াচ্ছে। তো লিপিকাদি বলছে এই বেসিন নাড়ানোর শব্দ আসছে কোথার থেকে? দেখো তো, বলছে তো আমাদের কিছু ইয়ের থেকেই, আমাদের অ্যাটাচ বাথ থেকেই। বলছে হ্যাঁ, ওনার হাজব্যান্ডও বলছে তাই তো, এই তো বাথরুমের ভিতর থেকে আওয়াজ আসছে, বলে তুমি দেখো তো। তো উঠে আবার লাইট জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়ে বাথরুমের দরজা খুলেছেন, খুলে দেখছেন যে কিচ্ছু না, সব ঠিক আছে, অল ওকে, সব ঠিক, কিচ্ছু খারাপ কিচ্ছু নেই। তো বলছে না, সব তো ঠিকই আছে। তাহলে এই আওয়াজটা, আবার এসে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আবার ওই বেসিনের ওই ঘট 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 করে মনে হচ্ছে বেসিনটা কেউ নাড়াচ্ছে। তো বললো এই তো ভারী বিরক্তকর ব্যাপার হলো। আবার উঠেছে, উঠে বাথরুমে উকি দিয়ে দেখছে আলো জ্বেলেন না, কিচ্ছু নেই, এসে আবার শুয়েছে। এইবারে ওই ফ্লাশ টানার শব্দ, ফ্লাশ টানলে যেমন ওয়েস্টার্ন প্যানে ওই জল পড়ে যে শব্দটা হয় ঘড়ঘড় ঘড়ঘড় করে কোমরে, ঠিক ওই শব্দ, ফ্লাশ টানার শব্দ। ঠিক আছে, কখনো ওই ফ্লাশ টানার শব্দ হচ্ছে, কখনো মনে হচ্ছে এই বেসিন ধরে কেউ ঝাঁকাচ্ছে। ফ্লাশ টানার শব্দ শুনে আবার উঠেছে, উঠে বাথরুমের দরজা খুলেছে, দেখছে পুরো শুকনো, কোনো কিচ্ছু নেই, কিছুই নেই। এটা কিন্তু প্রত্যেক 5 মিনিট 10 মিনিট বাদে এইরকম আওয়াজগুলো হয়ে যাচ্ছে। এইবারে রাত যখন আরেকটু বাড়লো, এবারে ওই আওয়াজটা বন্ধ হলো। তো মনে হচ্ছে ফাস্ট ফ্লোর দিয়ে কেউ যদি পেন্সিল হিল পরে ওই মোজাইক ইয়ের উপর দিয়ে যদি হাসে, মার্বেলের উপর দিয়ে খাট 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 করে টাইলসের উপর দিয়ে, তাহলে খট খট করে যে জুতোর আওয়াজ হয়, ঠিক ওই জুতোর আওয়াজটা হচ্ছে। এবং সেই করিডোর থেকে জুতোর আওয়াজটা এসে লিপিকাদি তার হাজব্যান্ড শুনছেন যে পুরো আওয়াজটা একদম ওনাদেরই 101 নম্বর ঘরের সামনে এসে আওয়াজটা থেমে গেল, আর কোনো আওয়াজ নেই। বললো জুতোর আওয়াজ পেলে? বললো হ্যাঁ। বললো এইখানে এসে থেমে গেল জুতোর আওয়াজটা। তো বলছে যে এটা তো আচ্ছা ঝামেলা হলো। বলে তাই তো, আমি তো বুঝতে পারছি না। বলে হোটেলের ইয়েকে ডাকবে? বলে না দাঁড়াও, হ্যাঁ দেখি আরেকবার কিছু এরকম হলে আমি ইয়ে করব, আমি কল করব। এরপরে শুয়ে আছেন লিপিকাদি, পরিষ্কার বলছেন যে দুটো বাচ্চা করিডোরে মনে হচ্ছে দৌড়োদৌড়ি করছে আর খেলছে। খুবই অল্প বয়সের খুদে বাচ্চারা যেমন জড়াজড়ি করে খেলে, একজন একজনের মানে হেসে গায়ের পরে গড়িয়ে পড়ে, ঠিক এই রকম সিচুয়েশনটা। মানে ওনারা শুয়ে বুঝতে পারছেন যে একজন যেন একজনের মানে গায়ের উপরে হেসে গড়িয়ে পড়ছে, আর ওই গোর্খা ভাষায় কথা, নেপালি ভাষায় কথাগুলো বলছে। তা লিপিকাদি ওনার হাজব্যান্ডকে বলেছেন যে তুমি তো গোর্খা ভাষা, তুমি তো বোঝো, কি বলছে বাচ্চাগুলো, কিছু বুঝতে পারছো? বাচ্চার আওয়াজ পাচ্ছি। তা বলছে না, আমি তো বুঝি, কিন্তু কি বলছে আমি তো বুঝতে পারছি না। দরজাটা খুলেছে, খুলে দেখে করিডোরে কেউ নেই। আবার এসে শুয়েছে, শুয়ে এইবারে পরিষ্কার, স্বামী স্ত্রী দুজনেই পরিষ্কার অনুভব করছেন যে দুটো বাচ্চা ঘরের মধ্যে কার্পেটের উপরে হুটোপুটি করছে, কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না। গলার আওয়াজ পাচ্ছেন, তারা গোর্খা ভাষা বা নেপালি ভাষায় কথাও বলছে আদো আদো, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। উঠে ঘরের লাইটটা জ্বেলেছেন, লাইটটা জ্বেলে এবার ইন্টারকামে মানে কল করেছেন। তো একটা বয় সঙ্গে সঙ্গে এসছে, हाँ हाँ साहब क्या हुआ, कुछ चाहिए? तो बोलছে ना कुछ नहीं चाहिए, ये सब क्या हो रहा है? तो बोलছে क्या साहब क्या हो रहा है? बोले कभी बेसिन खटखटाता है, कभी फ्लश टनने का आवाज़ आता है, कभी जूता पहन के चलने का आवाज़ आता है, खट 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 हमारा माने रूम के सामने आके वो स्टॉप हो जाता है,
कभी ये होता है कि दोनों बच्चा घर में खेल कूद कर रहा है, क्या है भैया बोलो तो, ये होटल में क्या है? तो वो बोलते नहीं साहब आपको गलत फहमी हो रहा है, इसमें तो कुछ नहीं है सर, आपका पूरा गलत फहमी है। तो बोले हमारा गलत फहमी है, हम बच्चा है, हाँ तुम हमको सिखाता है, हमारा गलत फहमी है, तुम सच सच बोलो तो क्या है रूम में? तो मुझे शायद पूरा गलत समझ रहे हैं, कुछ नहीं है, हम बोलते हैं ना कुछ नहीं है साहब ऐसा। तो ওনার হাজব্যান্ডটার কিছু বলেনি, বলে ঠিক আছে তুমি যাও তুমি যাও। তো ছেলেটা চলে গেছে। চলে যাওয়ার পরে লিপিকাদি বললো আপনি বললে বিশ্বাস করবেন না, ওই ছবিটার দিকে আমি তাকিয়েছি, মনে হচ্ছে যেন আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে। ওই নেপালি বাচ্চার ওই যে দুটো ছবিটা, বলছে যে আমার দিকে যে দৃষ্টিতে, মানে আমি জানি না এটা আমার মনের ব্যাপার কিনা বা কিছু, মনে হচ্ছে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে। এবং শুনুন, ওই ছেলেটা এসে কমপ্লেন করার পরে চলে যাওয়ার পরে আর কোনো শব্দ আওয়াজ কিচ্ছু হয়নি, কোনো রকম বেসিন নাড়ানোর আওয়াজ, জল পড়ার আওয়াজ, ওই খটখট আওয়াজ জুতোর, বাচ্চাদের ওই খেলা, মানে কোনো আওয়াজই আমরা আর পাইনি। পরদিন সকালবেলায় আমি বললাম যে তোমার বন্ধুকে বলো তো যে এটা কী ব্যাপার। বলে না না এসব বলা যায় না, একটা বিজনেসের ব্যাপার, কালকে চলো এই হোটেলটা লিভ করে যাবো, ছেড়ে দেবো আমরা। তো পরের দিন সকালবেলায় ওনারা হোটেলের বিল টিল মিটিয়ে বললো আপনারা থাকবেন না? বললো না আমি থাকবো না, আমার কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি বলে ওনারা অন্য হোটেলে চলে গেছিলেন। তো অন্য হোটেলে গিয়ে সেখানে দুদিন ওনারা কাটিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন। তো এর বহুদিন বাদে লিপিকাদির এক পরিচিতের সঙ্গে লিপিকাদির কথা হয়। তখন লিপিকাদি এই কথাটা তাকে বলেন যে দার্জিলিংয়ের এরকম একটা হোটেলে গেছিলাম, হোটেলের নামটাই, আর সেখানে এই ঘটনা ঘটেছে। তো তখন সেই লোকটা বলছে, ওনার পরিচিত লোক বলছে হোটেলটা এইরকম দেখতে, হোটেলের এই নাম, হ্যাঁ তা 101 নম্বর ঘরে তো আমরাও ছিলাম, ঘরটা এইরকম, পুরো ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। বলে এইরকম, বলে কই আমরা গেছি, আমাদের সাথে তো কিছু হয়নি, আমরা তো ওই রুমে ছিলাম। তা লিপিকাদি তখন বলছেন যে তাহলে এটা কী করে সম্ভব? তা লিপিকাদি তখন আমার কাছে একটা প্রশ্ন রেখেছিলেন যে তাহলে কি কোনো পার্টিকুলার কোনো দিনে ওই ধরনের ঘটনা ঘটে আমার জানা নেই, বা সেই তিথি নক্ষত্রে, মানে যে টাইমে আমরা গেছিলাম সেই টাইমটা কি তাই ছিল যে কোনো কিছু ঘটেছিল? দেখুন এর উত্তর তো না লিপিকাদির কাছে আছে, না লিপিকাদির হাজব্যান্ডের কাছে আছে, না আমার কাছে আছে, না আপনাদের কাছে আছে, কারোর কাছে এরকম কোনো উত্তর নেই, ঠিক আছে? আর মানে হোটেলে যদি আপনি বলেন তাহলে তারাও এগুলো তো অ্যালাউ তো করবেই না, আরও উল্টে বলবে যে আপনি ঘরটা ছেড়ে দিন, ঠিক আছে? কারণ এগুলো বলা যায় না। তাহলে তো আমি হোটেলের নামটাও নিতে পারতাম, হোটেলের নামটা আমি জানি, আমি হোটেলের নামটা ওই জন্য আমি নিলাম না। তো এইরকম ঘটনা ঘটেছে। দেখুন হোটেলে কত রকমের মানুষ যায়, কখন কে কবে গেছে, ওই ভদ্রলোক কবে গেছেন তার কিছু হয়নি, তারপরে কারা গেছেন সেখানে কিছু ঘটেছিল কিনা এটা তো হোটেল কর্তৃপক্ষ বলতে পারে, তো আমাদের জানার কথা নয়। তো আমি যখন এইরকম হোটেল নিয়ে আমি অনেক কাহিনী আমি অনেক শুনিয়েছিলাম, তখন মানে কারোর অভিজ্ঞতা, তখন অনেকে আমাকে বলেছেন শম্ভুদা আপনি যা শোনালেন তো এখন তো মানে হোটেল ফোবিয়া হয়ে যাবে আমাদের। তো হোটেল আমি দেখুন বেড়ানোটা নষ্ট করবেন না, হোটেলে যে আপনি হোটেলের ঘর খুঁজে তারপরে বলবেন শম্ভুদা তো এই বলেছিল ওই বলেছিল, তারপরে বেড়ানোটা মাটি হয়ে যাবে। কারোর সাথে হয়েছে বলে আপনার সাথে হবে এমন কোনো গ্যারান্টি নেই, সবার সাথে এগুলো হয় না। আমি প্রত্যেকটা লাইভে বলেছি যে এগুলো কিন্তু স্থান কাল পাত্র সময় হিসেবে এগুলো কিন্তু হয়। হ্যাঁ, আপনি কে, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোন রাশির জাতক, আপনি যখন বেরিয়েছেন তখন কী তিথি নক্ষত্রতে আপনি বেরিয়েছেন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোনো প্রিভিয়াস ইনসিডেন্ট আছে কি না, আপনার যে রাশির জাতক সেই রাশিতে কোন গ্রহের অবস্থান আছে, সেই গ্রহের পাওয়ার কতটা, তারপরে নির্ভর করবে আপনার কোনো কিছু দেখা বা দেখে সেটাকে হজম করা অথবা আপনার অসুস্থ হয়ে পড়া। কারণ এটা আমি আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম এবং কথা বলে পরিষ্কার যখন আমি এই কাহিনিগুলো বলি তখন অনেকে তো আমার কাছে প্রশ্ন রাখেন যে হালকা রাশির জাতক বা জাতিকারা এই ধরনের কি শিকার হন? একদমই না। তুলা রাশি বলুন বা যে কোনো রাশি বলুন, হালকা রাশি বলুন, তার মানে ওই রাশিতে যে গ্রহের তখন অবস্থান করবে, যে গ্রহ, তার গ্রহ বলের উপরে এটা নির্ভর করবে, তার সহ্য শক্তি বা সহ্য ক্ষমতা। যাই হোক, এইবারে এই লিপিকাদির আর একটা কাহিনীতে আসে। এই লিপিকাদির কিন্তু ইডেন সিটিতে একটা ফ্ল্যাট আছে। ইডেন সিটি আপনার চেনেন অনেকে। ইডেন সিটিতে একটা ফ্ল্যাট আছে, ওটা ওনারই ফ্ল্যাট। তো ওখানে ওনার আত্মীয় থাকেন, আত্মীয়দের ওখানে রেখেছেন উনি।
এবং উনি যখন, ওনার বাড়ি বাগনানে আমি আগেই বলেছি, কিন্তু যখন উনি কলকাতাতে আসেন উনি কিন্তু ইডেন সিটিতেই ওঠেন। তো ওই ইডেন সিটির ওনার ওই ফ্ল্যাটে ওনার যে এক বয়স্ক আত্মীয় আছে, উনি একদম ঘোর নাস্তিক লোক। মানে শুনুন, মানে অলৌকিক জিনিস তো ছেড়ে দিন, ভগবানেও বিশ্বাস করে না ভদ্রলোক, এইরকম নাস্তিক। তো মানে নাস্তিক বলতেই যা বুঝি, হ্যাঁ, যার ভগবানের বিশ্বাস নেই সে ভূতে কী করে বিশ্বাস করবে। তো লিপিকাদি সেবারে এসছে ইডেন সিটিতে, ফ্ল্যাটে ওই আত্মীয়র ওখানে। তো ওনার ওই বয়স্ক আত্মীয়র একটা অভ্যাস ছিল, উনি প্রত্যেক দিন সকালবেলায় উঠতেন, মানে পাক্কা উনি 6টার মধ্যে উনি বেরিয়ে যেতেন। বেরিয়ে ওই ইডেন সিটির ওখান থেকে ওনার একটা সার্কেল মতো একটা করা ছিল, যে এখান থেকে এই পর্যন্ত আমি এক একটা পাক মারব, মানে ল্যাপ। তা এক একটা ল্যাপে ওনার 9 মিনিট করে লাগতো। মানে ট্রাকস্যুট পরে, রানিং শু পরে উনি রোজ এই জগিংয়ে বেরোতেন ইডেন সিটি থেকে। এবারে ওনার একটা নির্দিষ্ট এরিয়া ছিল, এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত আমি একটা ল্যাপ মারবো। এরকম 5টা উনি ল্যাপ মারতেন, মানে 45 মিনিট, 5 রং 45। এবারে 45 মিনিট ওনার গাটা ঘেমে যেত, ভালো জগিং হতো। তো উনি রোজ ওইটা করতেন। যখন রোজ বেরোতেন, উনি যখন 3টে ল্যাপ মারতেন, মানে 3 নং 27 মিনিট, তখন ওই পাশের ব্লক থেকে একটা জুতোর আওয়াজ ওনার কানে আসতো। পাশের এক ভদ্রলোক ওই ব্লকের, উনি ঠিক উনি যখন বেরোতেন ধরুন 6টায়, তাহলে 6টা 27 মিনিটে ওই ভদ্রলোক বেরিয়ে আসতেন। বেরিয়ে এসে উনিও এনার সাথে ওই রকম ওই পাক খেতেন, জগিং করতে করতে ওই রকম পাক খেতেন রাউন্ড। তা উনি তো তখন সবে শুরু করেছেন, এনার তখন 3টে হয়ে গেছে, আর 2টো পাক মেরে ইনি বাড়ি চলে আসতেন। তাই এই ভদ্রলোকের সাথে কিন্তু ওনার কোনো খুব একটা কথা টথা হতো না। ফ্ল্যাট কালচার যা হয় বোঝেন তো, যে মানে পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলে বলে কে জানি বুড়োটা মারা গেছে, চিনি না, তো যেটা হয়, তো ওনার সাথে কথা হতো না, উনি দেখতেন এটা। তো একবার হয়েছে কি, বেশ কিছুদিন বাদে, কাহিনীটা আমি পরে বলে দিচ্ছি কী হয়েছিল। বেশ কিছুদিন বাদে ওই আত্মীয়, উনি লিপিকাদি ওখানে রয়েছেন, লিপিকাদি বলে আমি এখানে যখন আসি তখন আমি এখানে থাকি, এবং এখানে থেকে আমি ইডেন সিটিতে থেকে, আমার এই ফ্ল্যাটে থেকে আমি ওই আত্মীয়র সাথে আমি দীঘা, মন্দারমণি, এমনকি পুরী টুরিও ঘুরে আসি, ঠিক আছে, কিছুদিন ছুটি কাটিয়ে আবার আমি দেরাদুনে ফিরে চলে যাই, এরকম ব্যাপার। তো কিছুদিন বাদে কেন বললাম আমি পরে বলে দিচ্ছি। কিছুদিন বাদে ওই আত্মীয় আবার, ভদ্রলোক, ওই ট্রাকস্যুট পরে, রানিং শু পরে আবার তো জগিংয়ে বেরিয়েছেন। তা বেরিয়ে উনি ওই রকম ওই 5টা ল্যাপ মারেন। তা 5টা ল্যাপ মেরে বাড়িতে এসছেন, ঘামটাম পুচ্ছেন। তা লিপিকাদি জিজ্ঞাসা করে যে আজকে আপনার সাথে কেউ ছিল? তো উনি বলছেন না। তারপরের দিন আবার গেছেন, তখন বলছেন যে আপনার সাথে কি আজকে কেউ ছিল দাদা? তা বলছেন না, কেউ ছিল না, তবে আমার সাথে যে কেউ ওইরকম জগিং করে দৌড়চ্ছে একটা আওয়াজ পাচ্ছিলাম আমি, কিন্তু কাউকে আমি দেখিনি। বলে ও আচ্ছা। তারপরের দিন আবার, উনি তো রোজ বেরোতেন, তারপরের দিন আবার, তা বলছে আজকে কেউ ছিল? বললেন না। পরের দিন আবার গেছেন, লিপিকাদি সেদিনও জিজ্ঞাসা করেছেন আজকে ওই ভদ্রলোক বেরোয়নি আপনার সাথে, যে বেরোয় আপনি বলেন, আপনার বেরোনোর 27 মিনিট পরে উনি বেরোন? বলুন না, আমি কাউকে দেখিনি, তবে আমি যখন ওই দৌড়চ্ছিলাম, ওই ল্যাপ মারছিলাম, তখন আমার পিছনে আমি জুতোর আওয়াজ পাচ্ছি, আর একটা নিঃশ্বাস আমার ঘাড়ের পরে এসে পড়ছিল, আমি কাউকে না দেখতে পাইনি। তো বলছে আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস পড়ছিল? বলে হ্যাঁ, আর আমি জুতোর আওয়াজ পাচ্ছি, আমার ঘাড়ের পরে তার নিঃশ্বাস পড়ছে, এবং আমার সাথেই সে পিছন সে দৌড়চ্ছে, কিন্তু আমি না দেখতে পাইনি। আমি কিছুটা ইতস্তত হয়ে আমি বাড়ি চলে এলাম। এইবারের ঘটনাটা শুনুন কী হয়েছিল। লিপিকাদি যখন ওই ইয়েতে আসে, মানে দেরাদুন থেকে এখানে আসে, তখন আমি বললাম না যে মাঝে মধ্যে দীঘা, মন্দারমণি বা পুরী টুরি বেড়াতে যায়, ওই আত্মীয়র সাথে উনি কদিনের জন্য বাইরে গেছিলেন, পুরী টুরি বেড়াতে গেছিলেন। ইতিমধ্যে ওই যে পাশের ব্লক থেকে যে ভদ্রলোক 27 মিনিট বাদে বেরোতেন, 3টে ল্যাপ হয়ে যাওয়ার পরে, 3 নং 27, জুতো পরে বেরিয়ে আসতেন, যাকে উনি দেখতেন, ওই ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা যান। এই খবরটা এই ভদ্রলোক জানতেন না।
ঠিক আছে। এইবার যখন উনি জানলেন যে ওই ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গেছেন, তিনি যখন এখানে ছিলেন না, আবার এসে জগিং শুরু করেছেন, তখন উনি 180 ডিগ্রি ঘুরে যান এবং বিশ্বাস করতে শুরু করেন যে একটা নেগেটিভ এনার্জি বা কিছু একটা অবশ্যই আছে। এবং তার যে মতবাদটা ছিল, এই নাস্তিক মতবাদ, এটা একদম সম্পূর্ণভাবে তিনি বুঝতে পারেন এবং ঘুরে যান উনি। দেখুন, আমি একটা পোস্ট করেছিলাম যে আপনি কখনো মানে ভূতের সম্মুখীন বা ইয়ের সম্মুখীন হয়েছেন? তা অনেকে বলেছিল যে হ্যাঁ, আমার একটু অভিজ্ঞতা আছে। তা বললো না, আমি কোনোদিন দেখিনি, তবে নেগেটিভ এনার্জি একটা কিছু আছে জানেন, আমি এটা বিশ্বাস করি। এরকম 500 মতো কমেন্ট পড়েছিল। তা আমি সব কমেন্টগুলো তো অত খুঁটিয়ে দেখা সম্ভব না। তার মধ্যে একজন একটা স্মাইলি পিক দিয়েছিল, স্মাইলি মানে হে 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 করে এরকম করে হাসছে, মানে কী ধরনের বোকা বোকা প্রশ্ন। তো তার নিচে একটি ছেলে কমেন্ট করলো যে দাদা, দেখলাম আপনার এই পোস্টে একজন স্মাইলি দিয়েছে, হাসছে। তো বললো দাদা, আগে আমিও এরকম, কেউ যদি বলতো তাহলে আমিও আগে এরকম এই পিক দিতাম আর আমি এরকম তাকে দুচ্ছাই করতাম। কিন্তু বিশ্বাস করবেন না, যেদিন থেকে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে সেদিন থেকে আমি 100% বিশ্বাস করি যে এইরকম একটা কিছু আছে, নেগেটিভ এনার্জি বা কিছু একটা রয়েছে, যেটা মানে খুব সাংঘাতিক জিনিস এবং সবার ক্ষেত্রে সবসময় ঘটে না। কারুর এগুলো দেখার সৌভাগ্য হয়। যেমন ভগবানের দেখা কি সবাই পায় নাকি? তো ভূতের দেখাও সবসময় সবাই পাওয়া যায় না। এক ভদ্রলোক আমাকে বলেছিলেন, আমি 72 দিন একটা স্কুল প্রেমিসিসের বাংলোতে ছিলাম, তা আমি কিছু দেখিনি। তা বললাম যে আপনি কী করে দেখবেন? আপনি 72 দিন কেন, আপনি 72 মাস থাকলেও কিচ্ছু দেখতে পাবেন না। ওসব নিয়ে চিন্তাই করবেন না। রাত 2:30-3টের সময় আপনি যদি প্রকাশ্য দিবালোকে আপনি যদি বলেন যে মানে রাত 2:30-3টের সময় ওই নিঝুম রাতে আপনি ভূত দেখবেন বা মহাশ্মশানে যে আপনি শুয়ে আছেন একা, ভূতের দর্শনের জন্য হবে না। যদি হওয়ার হয় না, তো প্রকাশ্য দিবালোকে হয়ে যাবে। আর যখন হবে তখন আপনি বুঝতে পারবেন না আপনি কার সাথে কথা বললেন, কি করলেন। দেরিতে হুঁশ হবে, এটুকু বলে দিলাম। মানে আমার কাছে যে কাহিনী আছে সেই ইয়েতে আমি বললাম যে হুঁশ হলেও কিন্তু দেরিতে হবে। তো যেমন ধরুন, আমি এই কদিন আগে একটা ঘটনা আমি একটা গ্রুপে আমি শেয়ার করেছিলাম, যে বলেওছিলাম যে একটা ভদ্রমহিলার একটা স্পেশাল একটা দোকান ছিল। ওই দোকান ছাড়া উনি কসমেটিক্স কিনতেন না, ঠিক আছে। একদিন রোববার ওনার হাজব্যান্ডকে নিয়ে উনি সেই কসমেটিক্সের দোকানে গেছিলেন। কসমেটিক্সের দোকানটা ওনার বাড়ি থেকে অনেকটা দূরে। তো ওনার স্বামী হঠাৎ করে হেঁটে কসমেটিক্সের দোকানে ঢুকে যান, আর ভদ্রমহিলা রিক্সা ভাড়া মিটিয়ে আস্তে আস্তে শাড়িটা ঠিক করতে করতে কসমেটিক্সের দোকানের সামনে গিয়ে দেখেন যে কসমেটিক্সের দোকানের মালিক চশমা চোখে, ঘিয়ে কালারের একটা পাঞ্জাবি আর ধুতি যা পরেন উনি, সেটা পরে দাঁড়িয়ে আছেন। তা উনি এই দোকানে বহুল যাতায়াত করেছেন, তো দোকানের মালিককে উনি চেনেন, দোকানের মালিকও ওনাকে চেনে। তা ওনার দিকে তাকিয়ে হাসছে দোকানের মালিক। তা ওই ভদ্রমহিলা জিজ্ঞাসা করছে, দাদা আপনি ভালো আছেন? ভদ্রলোক এরকম ঘাড় নাড়লেন। ভদ্রমহিলার দোকানে ঢুকে গেলেন, ওনার কসমেটিক যা কেনার কিনে ক্যাশে গেছেন। ক্যাশে যখন গেছে তখন ওখানকার ওই বিল দিয়েছে, দেখছে ক্যাশে অন্য লোক বসা। তা উনি ভাবলেন যে এটা মালিককে তো বাইরে দেখে আসলাম, তাহলে তো অন্য লোক বসিয়েছে ক্যাশে। তা হঠাৎ যখন পেমেন্টটা করতে গেছে তখন উপরে দেখছে যে একটা ওই রেলিংয়ে একটা বড় ছবি টাঙানো, আর রজনীগন্ধার মালা আর ধূপকাঠি দেয়া। তো ছবিটার দিকে অবাক হয়ে তাকিয়ে বলছেন যে সর্বনাশ করেছি, এনাকে তো আমি বাইরে দেখে আসলাম, নিজের মনে মনে বলছে। তাও ওই ক্যাশের ছেলেটাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা ইনি? তো বলছে উনি মারা গেছেন। তো তখন সেই ভদ্রমহিলার অবস্থাটা বুঝুন কী হয়। তাও তিনি বুদ্ধি খাটিয়ে উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা ওনার কি কোনো যমজ ভাই আছে? কিন্তু দোকানদার বললে জানি না, বলতে পারবো না। তো ওনার স্বামী বলেছে যে চলো চলো, তোমার তো হয়ে গেছে, চলো। তো বেরিয়ে এসছেন দুজনে, স্বামী স্ত্রী। বেরিয়ে এসে উনি ওনার হাজব্যান্ডকে সব বলেছেন। তো ওনার হাজব্যান্ড বলছে বলো কি? বলছে হ্যাঁ। তো বলে তুমি ঠিক দেখেছো, ভুল লেখোনি তো? বলে আরে না না, আমি কি বাচ্চা যে আমি ভুল লিখবো, আমি ঠিক দেখেছি। আমার দিকে তাকিয়ে হাসছেন, বলেন দাদা ভালো আছেন? মাথা নাড়ালেন, বললেন যে হ্যাঁ। আর কি মুখে বলেননি, ঘাড় নাড়িয়েছেন। তো এটা কী করে হয়? তখন বলে ঠিক আছে, খোঁজ খবর করে দেখছি। তো অনেক অনুসন্ধান ওনারা চালিয়েছিলেন। পরে কারোর থেকে খবর পান যে এই দোকানের মালিক পারিবারিক কারণে হোক বা অন্য কোনো মানে ব্যবসায়িক বিবাদে হোক, উনি 1 মাসের কিছু আগে উনি মার্ডার হয়ে গেছিলেন, ঠিক আছে। তো দেখুন, ভর সন্ধ্যেবেলায় এই ভদ্রমহিলার নাম মৌসুমী মুখার্জি, ঠিক আছে। তাই ভর সন্ধ্যেবেলায় মৌসুমী মুখার্জি ওরা দেখে এসেছিলেন। তাহলে আপনি তো রাত 2:30-3টের কোনো মানে হয় না, না? ওগুলো বেকার জিনিস, ওগুলো ওইভাবে দেখা যায় না। কার কখন দেখা মিলবে সেটা খুব বলা খুব মুশকিল। চলুন, আমি লিপিকা সিস্টার বললেন, লিপিকা সিস্টার একটা কথা বাগনানের আছে, আমি পরে বলে দেবো। তো
তো এবারে আমি যাচ্ছি একটা ঘটনায়। তো আমি তো তখন খুব গল্প মানে কালেকশন করি এবং বলিও, লাইভ করি। তো একটি মেয়ে আমাকে মেসেজ করে একদিন যে আপনার গল্প শুনতে খুব ভালো লাগে, আপনার সঙ্গে আমার খুব কথা বলতে ইচ্ছে করে। এইটা আমার ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা প্রোভাইড করে। তা আমি দেখি, আমি বললাম ও আচ্ছা, কথা বলতে ইচ্ছে করে তো বলো। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম, যে কারণ আমি কমেন্ট দেখেছিলাম, ওই মেয়েটা কমেন্ট করতো, তো আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম। কিন্তু এই দেওয়া পর্যন্ত কোনো দিন কোনো কথা টথা আমি বলিনি, মানে ফোনও করিনি, ও করেনি, মেয়েটিও করেনি, আমিও করিনি। তো একদিন আমি ফ্ল্যাট থেকে নিচে গেছি, আমি টপ ফ্লোরে থাকি, আমি নিচের দোকানটাতে গেছি, সাথে আমার মোবাইলটা রয়েছে। তা হঠাৎ দিকে একটা টেলিফোন এলো। তারপরে আমি বললাম হ্যালো। তা বলছে হ্যালো কাকু, চিনতে পারছেন? তা আমি বললাম যে না, কে? তো বলছে যে আমি তৃষা। আমি বললাম ও হো, হ্যাঁ এবারে বুঝেছি, তুমি ফোন নাম্বার দিয়েছিলে না? বললো হ্যাঁ হ্যাঁ, আপনি সেভ করে রাখেননি? আমি বললাম না, আমি করিনি, আমি এখন করে নেবো। তাই আমি বললাম বলো কেমন আছে? বললো ওই তো ভালো আছি। আমি তোমাদের বাবা মাটা সব ভালো আছেন তো? বললো হ্যাঁ। বলে বাড়ির সবাই ভালো? বললো হ্যাঁ। বলে আপনার গল্প বলা এত ভালো লাগে, এত সুন্দর করে আপনি বলেন। আমি বললাম ওই যতটা পারি বলি, যেটুকু অভিনয় টভিনয় মানে অনেক করেছি, তা সেই সূত্রে আমার এই বলার ভঙ্গিটা এইরকম। তখন আমি প্রফেশনালি বলতাম, এখন যেমন আমি ঘরোয়াভাবে বলছি, তখন আমি এরকম গল্প বলতাম না। আমি সংবাদ পাঠকদের মতো গল্প বলতাম, ওই নিউজ রিডারদের মতো। যাই হোক, এখন ওই ইয়েটা পাল্টেছি। তো এখন একটু মানে ওই বৈঠকি আড্ডার মতো সবাইকে নিয়ে বসে আস্তে আস্তে বলি। তো মেয়েটার সাথে এরকম কুশল বিনিময় টিনিময় হলো। তারপরে আমি তখন প্রায় লিফটের কাছে চলে এসেছি, তখন মেয়েটি বলছে যে কাকু, আমার ঠাকুমা সেজো কাকার একটা ঘটনা আছে, আপনি যদি আপনাকে আমি একদিন বলবো। আমি বললাম ঠিক আছে বলো। এই অবধি হয়ে ফোনটা আমি বললাম তাহলে রাখি। বললো হ্যাঁ ঠিক আছে। তাই এরপরে বেশ কিছুদিন চলে গেছে। আমি একদিন এই উত্তরের দিকে জানলায় বসে আছি, হঠাৎ মনে হলো আচ্ছা ওই মেয়েটা বলেছিল না ওর ঠাম্মা সেজো কাকুকে নিয়ে কী একটা ঘটনা আছে, দেখি মেয়েটাকে ফোন করি। তো তা ফোন করেছি। তা ফোন করার পরে ও বলছে হ্যাঁ কাকু বলুন। তা বললাম যে আচ্ছা তুমি যে বলেছিলে যে তোমার ঠাম্মা সেজো কাকাকে নিয়ে কী একটা ঘটনা আছে, তা তুমি কি আমাকে বলতে পারবে? তা বলছে কাকু আপনি একটু ওয়েট করে যান, আমি সন্ধ্যের মধ্যে অডিও ক্লিপ করে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? কারণ অতটা লেখা যাবে না, আমি যতটা মানে লিখতে অসুবিধা আছে, আমি অডিও ক্লিপ করে পাঠাবো। ধরুন আমি ঠিক আছে পাঠাও। তো ও পরপর দেখছি আমার মেসেঞ্জারে টুন 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 করে আওয়াজ হচ্ছে, সন্ধ্যাবেলা থেকে গল্প কাহিনিটা ঢুকছে। এইবার আমি ওটা পড়তে থাকি, বেশ কয়েকবার পড়ি, তারপর আমি কাহিনিটা সবাইকে শোনাই। এই ঘটনাটা ছিল এই তৃষা, হাই তৃষা, দেখবেন প্রোফাইলে আপনার গ্রুপে আছে, এসছে, হ্যাঁ আমি নিয়ে এসছি। তো এর নাম হচ্ছে, প্রোফাইলে আছে হাই তৃষা বলে। এর অরিজিনাল হচ্ছে এরা তৃষা আড্ড। তৃষার বাবার নাম বিজয় আড্ড, তৃষার মায়ের নামটা আমি জানি না, সরি। তৃষার যে মেজো কাকা উনি, ওনার নাম অজিত, সেজো কাকা রবি আড্ড, আর ঠাকুমা ঠাকুরদার নাম আমি জানি না। তো যেটুকু আমার মানে কাহিনী আমাকে যেটুকু বলেছিলাম আমি বলে দিই। তো তৃষারা কলেজ স্ট্রিটের বাড়িতে থাকতো। তৃষা, তৃষার বাবা, তৃষার মা, তৃষার মেজো কাকা, তৃষার ঠাকুরদা, ঠাকুমা, আর একটা কাজের মেয়ে ছিল, ঠিক আছে? এবার এই যে রবি আড্ড, রবিবাবু আর যে সেজো কাকা, উনি কিন্তু বিয়ে করে উনি হাতিবাগানে একটা বাড়িতে থাকতেন। মানে দেখুন, মানে তৃষার দাদুরা আরও 2 ভাই ছিল, তাদেরও পরিবার ছিল। ফলে কলেজ স্ট্রিটের ওই বাড়িটায় না জায়গা সংকুলন খুব কম, মানে থাকার জায়গার অবস্থা খুব খারাপ। তো যার জন্য রবিবাবু বিয়ের পরে হাতিবাগানে চলে আসেন। তো তৃষার বাবা বিজয়বাবু, ইনি হসপিটালে, বিভিন্ন হসপিটালে ইনি মেডিকেল গুডস সাপ্লায়ার, ইনি মানে ভালো ব্যবসা। এবং সেই সুবাদে ওনার বিভিন্ন হাসপাতালে বড় বড় ডাক্তার বলুন, সিস্টার বলুন, হ্যাঁ, তাদের সবার সাথে খুব ভালো জানাশোনা ছিল, এবং যে কোনো একটা রোগীকে উনি যে কোনো হাসপাতালে ভর্তি করার ক্ষমতা রাখতেন, এইটুকু বলি। তো এদের ভাইতে ভাইতে কোনো প্রচণ্ড মিল ছিল। তৃষা তখন কতটুকু বয়স বলছি, ক্লাস 6 থেকে 7-এ উঠেছে। তা 6 থেকে 7-এ ওঠা একটা মেয়ে, ওর যে তখনকার ঘটনাটা হুবহু ওর মনে আছে কি কি হয়েছিল। তা তৃষা আমাকে বলতো যে জানেন আমার বাবা তো বেড়াতে আমাদের নিয়ে যেত। তা বেড়াতে নিয়ে গেলে না, বাবা এমনই একজন মানুষ, বাবা মানে মেজো কাকা, সেজো কাকা, সেজো কাকিমা,
তারপরে পিসিরা, ঠাম্মা, দাদু, মানে সবার জন্য হাতে করে, বাড়ির কাজের যে মেয়েটা তারও জন্য হাতে করে বিজয়বাবু কিছু না কিছু আনবেনই, ঠিক আছে? আর এসেই সবাইকে হাতে হাতে সেগুলো তুলে দিতেন। এটা ওনার অভ্যেস ছিল। আর বেড়াতে খুব ভালোবাসতেন। তো এখনও একটা ব্যাপার হয়েছে কি, যে তিশার ওই যে মেজো কাকা অজিতবাবু যার নাম, তো উনি তো বিয়ে করার বয়স হয়ে গেছে, বিয়ে করতে পারছেন না, মানে একটু আটকাচ্ছে, মানে ঘরের সংকুলনের ব্যাপার আছে। আমি বললাম যে ঘর খুব সীমিত। তো তিশার মা এই ব্যাপারে খুব কনসার্ন ছিলেন, ওই মহিলা। উনি বিজয়বাবুকে বলেন যে দেখো, ঠাকুরপো তো বিয়ে করতে পারছে না, তুমি একটা আলাদা জায়গায় একটা কিছু ব্যবস্থা করো, তাহলে বলো তো এই ছেলেটাকে বিয়ে করলে তো ওর তো একটা ঘর লাগবে। তো বিজয়বাবু শুনলেন, শুনে বললেন আচ্ছা দেখছি আমি, দাঁড়াও। বিজয়বাবু করলেন কি, ফুলবাগানে একটা ফ্ল্যাট কিনলেন, ঠিক আছে? ফুলবাগানে একটা ফ্ল্যাট কিনে নিলেন। তো তিশার মা, বাবা আর তিশা ওই ফ্ল্যাটে শিফট হয়ে আসলো। তো তিশা বলছে যে নামেই আমাদের ফুলবাগানের ফ্ল্যাটে আসা, জানেন তো, সকালবেলা হলে আমি মা সব কলেজ স্ট্রিটের বাড়িতে চলে যেতাম, সারাদিন ওখানে থাকতাম, বাবা তো কাজে, আর রাত্রিবেলায় ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরতাম, মানে ফুলবাগানে। মনে হতো কি যে ফুলবাগানে খালি শুতে এসছি, ঠিক এরকম একটা ব্যাপার। আবার কখনো তিশার ঠাকুমা ফুলবাগানের ফ্ল্যাটে আসতেন, তখন তিশা বলছে আমার তখন কি আনন্দ কাকু জানেন, যে মনে হয় কি আমি হাতির 5 পা দেখে নিয়েছি, যে তখন আর মা বাবার শাসন আর চলবে না, হ্যাঁ, ঠাম্মার পাশে শুয়ে গল্প শোনা, এ করা, পড়তে বসার নাম নেই, মানে বাবা মা কিছু বললেই ঠাকুমা তাহলে দেবে বাবা মাকে আচ্ছা মতো, হ্যাঁ, মানে আসলের থেকে সুদের দাম বেশি হয়, আপনারা জানেন যে নাতি নাতনিদের ঠাম্মা বা দাদুরা কত ভালোবাসে। তো বলছে যে ঠাম্মা যখন আসতো তখন আমার এই ফুলবাগানের ফ্ল্যাট আমার ভীষণ আনন্দ। তা এবার তিশা বলছে যে একবার না কী হয়েছে জানেন, আমরা বেড়াতে যাব, বাবা ট্যুরের ঠিক করেছে। কোথায় যাব? উত্তর ভারত। তখন কিন্তু এই উত্তরাখণ্ড হয়নি, অনেক আগের কথা। তো কোথায় যাবো? হরিদ্বার, কেদার, বদ্রি, এই ট্যুরটা এটা করেছিলেন ওরা কুন্ডু স্পেশালের সাথে, কুন্ডু স্পেশালের সাথে গেছিলেন, এবং সমস্ত টাকা পয়সা সব কিছু দেওয়া ছিল এবং যাওয়ার দিনও ধার্য ছিল। তা তিশা বলছে যে আমরা তো ফুলবাগানের ফ্ল্যাট থেকে সব লাগেজ টাগেজ নিয়ে গাড়ি করে আমরা বেরিয়ে প্রথমে কলেজ স্ট্রিটের বাড়িতে এসেছি। তো কলেজ স্ট্রিটের বাড়িতে এসে বাবা ওই ঠাম্মাকে প্রণাম করবে, একে প্রণাম করে, ঠাম্মাকে তো বলে যেতে হবে, ঠাম্মা দাদু আছে, কাকা আছে। তো বলছে যে দেখা করে তারপরে গাড়িতে উঠবো। তো দেখা করতে গেছে, তখন তিশার বাবাকে বলছেন যে বিজয়, তুই তো কেদারনাথে যাচ্ছিস, তুই রবির নামে একটা পুজো দিস। রবি মানে যে রবিবাবু সেজো ভাই, রবি আড্ড, যিনি হাতিবাগানে থাকেন, রবির নামে একটা পুজো দিস। তো বিজয়বাবু বলেছে কেন মা, তুমি হঠাৎ রবির নামে পুজো দিতে বলছো? পুজো আমি নিশ্চয়ই দেবো। তা বলছে যে না, রবির শরীরটা খারাপ। তা বলছে ভাইয়ের কী হয়েছে? কই আমাকে তো জানায়নি। তা বলছে না, আমাকে বৌমা ফোন করেছিল, বলছে তো শরীর খারাপ। তা সেটা তো আমিও জানি না যে কী শরীর খারাপ। তা তুই তবু বাবা ওর নামে একটা পুজো দিস। মায়ের মন তো, দেখুন সন্তান তো মায়ের কাছে কোনোদিন বড় হয় না, ছোটই থাকে। তো বলছে আচ্ছা মা আমি দেবো। তা বিজয়বাবু তো অতটা গুরুত্ব দেয়নি, বলছে কী শরীর খারাপ তো তাও জানি না, আর যাওয়ার সময় হয়েছে ওনাদের, ট্যুরে বেরোবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ওনারা বেরিয়ে গেছে। 21 দিনের ট্যুর শেষে ওনারা ঠিক সেই কলেজ স্ট্রিট, ফুলবাগানে যায়নি, আমি বারবার বলেছি যে কলেজ স্ট্রিটের বাড়ির সামনে ওদের গাড়িটা থামতো, কলেজ স্ট্রিটের বাড়িতে এসছেন। আর তিশা ওখান থেকে একটা ফরমান দিয়ে রেখেছিল, মানে এই যে 21 দিন এই যে ভেজ খেয়ে এসছে, ননভেজ তো পায়নি, তো বলেছিল যে ইলিশ মাছ খাবো। তো ওরা কাকা হোক বা যেই হোক, মানিকতলা থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে গেছিল, যে তিশা ইলিশ খেতে চেয়েছে, হ্যাঁ এতদিন মানে নিরামিষ খেয়েছে বাচ্চা মেয়ে, তো নিয়ে এসছে। কিন্তু কলেজ স্ট্রিটের বাড়িটায় ওঠার পরে মানে তিশার ঠাম্মা হাউ হাউ করে কেঁদে তিশার বাবাকে জড়িয়ে ধরেছে। তিশাটা দেখে অবাক। তো বলছে মা তুমি কাঁদছো কেন, কী হয়েছে? বলছে বিজয় তুই রবিকে বাঁচা, ভাইকে বাঁচা। তা বলছে কেন মা, কী হয়েছে? আমি তো যাওয়ার সময় তুমি বললে শরীর খারাপ, কী হয়েছে? বললো রবির জন্ডিস হয়েছে, কিন্তু খুব খারাপ অবস্থা। বললো সে কি? তা তিশা বলছে যে জানেন রাত্রির হয়ে গেছে, তো ওই রাত্রি তো আর যাওয়া যায় না, তা সেই ইলিশ মাছ আমাদের খাওয়া হলো না, ওই ডিম আলু সিদ্ধ আর ভাত এই ডাল দিয়ে আমরা খেয়ে উঠলাম। বাবা কোনো রকম মানে মুখে দিয়ে একরাশ চিন্তা নিয়ে বাবা শুতে গেল, যে সকাল হলেই হাতিবাগান ছুটতে হবে।
পরদিন সকালে বিজয়বাবু হাতিবাগানে চলে যান। হাতিবাগানে গিয়ে রবিবাবুকে দেখে, ভাইয়ের ওই অবস্থা দেখে ওনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। উনি বলেন যে এ তো সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, তা বলছে মানে ওনার স্ত্রী রীনা দেবীকে বলছে যে রীনা এ কতদিন এইরকম হয়েছে? বলে তো আপনারা যাওয়ার কয়েকদিন আগে থেকে শরীরটা খারাপ। বলে ও মা, তাই 21 দিন তো আমরা ঘুরে আসলাম, তার মানে আরও 5-7 দিন আগে? বলছে হ্যাঁ। তা বলে জন্ডিস? বলছে যে হ্যাঁ। বলে কোন ডাক্তার দেখছে? তা বলছে যে অমুক এমডি ডাক্তার দেখাচ্ছি, ওষুধ দিয়েছেন, যা যা পথ্য খেতে বলছেন সব সিদ্ধ তাই খাওয়াচ্ছি, কিন্তু খুব একটা মানে হচ্ছে না। তো তখন বিজয়বাবু গুরুত্বটা বুঝতে পারলেন। বিজয়বাবু বললেন যে রীনা, তোমাকে একটা কথা বলি, আমি তো তোমার দাদার মতো। তা বলছে হ্যাঁ, তা তো ঠিক বড়দা। তা বলছে যে তাহলে আমি যদি তোমার দাদার মতো হই, তাহলে একটা দাদার কথা একটু শোনো। ভাইকে এক্ষুনি হসপিটালে দিতে হবে। আমি যা অবস্থা দেখছি, তুমি আমার কথা শোনো মা। আমি তো তোমার দাদা, আমি রবিকে তোমার কোলে ফিরিয়ে দেবো, আমি কথা দিলাম। কিন্তু ভাইয়ের যে অবস্থা, তুমি যা করছো তার তো কোনো তুলনাই নেই, এর থেকে বেশি মানুষ করতে পারে না। কিন্তু ভাই যদি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট না থাকে, খুব মুশকিল, যে কোনো সময় বিপদ ঘটবে। রীনা, তুমি আপত্তি করো না, তুমি মদটা দিয়ে দাও। তো মানে রীনা দেবী একটু কেন কিন্তু এরকম একটা ভাব ওনার ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে। তা বলে তুমি কেন কিন্তু ছাড়ো, তুমি আমাকে পারমিশনটা দাও। তা বলছে ঠিক আছে দাদা, আপনি যা ভালো বোঝেন করেন। তখন উনি সঙ্গে সঙ্গে পিজিতে ফোন করেছেন। পিজিতে ফোন করে অ্যাম্বুলেন্স এনে পিজিতে ভর্তি করেছেন, এবং উডবান ওয়ার্ডে। এবং দেখুন, উডবান ওয়ার্ডে ভর্তি হওয়া চারটিখানি কথা, ওরা ভিভিআইপি ব্যাপার, ভিআইপি ভিভিআইপি এসব। আমি আপনি চট করে গেলে উডবান ওয়ার্ডে ফরাস করে মানে ভর্তি করবে না। তো অন্য ওয়ার্ডে হতে পারে, উডবান ওয়ার্ডটা বেশ একটু ভিতরে রে লাগে। তো যাই হোক, উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে গেছে। তো তিশা আমাকে জানাচ্ছে যে কাকা তো উডবান ওয়ার্ডে ভর্তি হলো। তা আমরা তো বাচ্চা, আমাদের তো এমনি দিন অ্যালাউ ছিল না, ওই রোববার দিনটা অ্যালাউ করতো। তা আমরা ওই বাড়ি থেকে, ওই বাইরে থেকে মুড়ি চপ কিনে নিয়ে যেতাম। আমি নিয়ে গিয়ে না, ওই কাকা যে ঘরে থাকতো ওই ঘরে বসে খেতাম। কাকাকে দেখতে গেছি, মানে মনে হচ্ছে কি ওই উডবান ওয়ার্ডের ওই ঘরটা আমাদের ঘর বাড়ির মতো হয়ে গেছিলো। এইরকম বাবার এত সোর্স ছিল। তো ও তো তখন মানে ক্লাস 7-এর একটা মেয়ে, অত গুরুত্বটাও বোঝে না যে কাকার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। ওর ওই দেখা, ওই কাকাকে দেখতে যাব, এইটাই ওর তখন একটা আনন্দ। হ্যাঁ, ওই চপমুড়ি খাবো, যে ঘর বাড়ির মতো হয়ে গেছিলো ওই উডবান ওয়ার্ডটা। তো যাই হোক, ঘরটা তো বলছে যে এইভাবে কাকাকে আমি একবার দেখতে গেছি। তো বাবা, মেজো কাকা এরা তো সবসময় যেত। একটা লোকের বিলিরুবিন 3-4 হলে বিলিরুবিন সে বিছানা নিয়ে নেয়। এর বিলিরুবিন উঠে গেছে 30-এর উপরে। তিশা বলেছিল আরও বেশি। তো আমি একটু কমিয়েই বললাম, মানে যে অবস্থায় গেছে। যত দিন যাচ্ছে এই রবিবাবু তত ডেটোরিয়েট করে যাচ্ছে। এমনকি মেডিকেল বোর্ডও বসেছিল, শুনে নিন, মেডিকেল বোর্ড বসেছিল যে এই পেশেন্টের কন্ডিশনটা নিয়ে, কিন্তু তারা কোনো ইয়েতে আসতে পারেনি। সাপোর্টিভ সব মেডিসিন, দেখুন অ্যাকচুয়ালি জন্ডিসের কোনো ওষুধ নেই, তো সাপোর্টিভ মেডিসিনগুলো আছে আর পথ্য আছে, তো সেইটা দিয়েও কোনো কিছু করা যাচ্ছে না। তো এইরকমভাবে এদিকে রীনা দেবী খুব ব্যস্ত। মাঝে মধ্যেই বিজয়বাবুকে জিজ্ঞেস করেন, বড়দা কী খবর, যে কবে ছাড়বে আপনার ভাইকে? তা উনি বলতেন যে, তিশার বাবা বলতেন যে দেখো ঠিকই ছাড়বে, ডাক্তারদের আন্ডারে আছে, তো ডাক্তারের দিন ভালো বুঝবে ছাড়বে, কিন্তু বলতেন না কিছু। তো একবার হয়েছে কি, এরকম বেশ কয়েকদিন হয়ে গেছে যে ওনার অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করে যাচ্ছে, উন্নতির কোনো লক্ষণ নেই। একদিন তিশা আমাকে বলছে যে আমার ঠাম্মা একদিন দেখতে গেছিল। হাজার হলেও ছেলে তো, তো ঠাম্মা একদিন দেখতে গেছে, আর ঠাকুরের ফুল বেলপাতা হাতে নিয়ে, ঠাকুরের ফুল বেলপাতা হাতে নিয়ে ঠাম্মা গিয়ে কাকার ওই মাথায়, বুকে, সব জায়গায় এরকম বুলিয়ে বুলিয়ে ঠাকুরের নির্মাল্য এরকম বুলিয়ে বুলিয়ে দিয়েছে ফুল বেলপাতা। হ্যাঁ, রবিবাবু খালি চোখ মেলে মাকে দেখেছেন, কথা বলবার মতো শক্তি নেই। তো তিশার একটা আক্ষেপ ছিল, বলে ঠাম্মা যেদিন গেল সেদিন কিন্তু আমি ঠাম্মার সাথে যেতে পারিনি, তাহলে ঠাম্মার সাথে দেখা হতো, ভালো লাগতো ঠাম্মার সাথে যেতে পারলে, কিন্তু আমাদের তো রোজ অ্যালাউ না, আমাদের ওই রোববার দিনটাই। তা ওর ঠাম্মা দেখে এসেছিলেন, আর গায়ে মাথায় ফুল বেলপাতা ছুঁয়ে টুইয়ে
ছেলের কল্যাণ কামনা করে বাড়ি চলে আসেন। এর আরও 3 দিন বাদে ডাক্তাররা এবার বিজয়বাবুকে ডেকে বলেন যে আপনারা কিন্তু তৈরি থাকুন, আপনারা তৈরি থাকুন। তো বিজয়বাবু মানে হতভম্ব হয়ে যান, বলছেন যে কি বলছেন ডাক্তারবাবু? বলে হ্যাঁ দেখুন সব কিছুর বাইরে চলে গেছে, মানে যে কোনো সময় আমাকে ডেথ সার্টিফিকেটটা লিখতে হতে পারে। আর ওনার কাছে বেশি যাবেন না, কারণ ওটা এখন ছোঁয়াচে টাইপের সংক্রামক হয়ে গেছে, বেশি ওনার ধারে ঘেসবেন না, একটু দূর থেকেই দেখবেন। এবার বিজয়বাবুর তো আর মানে কিছু বলবার মতো ইয়ে নেই। ভাই বউ সে যদি জিজ্ঞাসা করে মানে কি উত্তর দেবেন? উনি তো বলেছিলেন জোর গলায় যে রবিকে তোমার কোলে আমি ফিরিয়ে দেবো, কিন্তু যদি কিছু হয়ে যায়। এবার রীনা দেবীর বাপের বাড়ির যে ওনার ভাই টাই বা দাদা টাদা আছে, তারা বলা বলি করছিল যে দূর সরকারি হাসপাতালে দিয়ে বেকার ইয়ে হলো, এর থেকে যদি বড় নার্সিংহোমে বড় নার্সিংহোমে দিলে খুব ভালো হতো, এই পিজিটিজি সরকারি হাসপাতাল। হ্যাঁ, তো এইরকম একটা দেখুন, এটাতে কোনো দোষের কিছু নেই। তৃষা আমাকে বলেছে এটা সবার মনেই হতে পারে। হ্যাঁ, আর আমার বাবাও তাতে কিছু মনে করেনি, কাকিমাও কিছু মনে করেনি, যে এটা অনেকের মনের মধ্যে উঠতেই পারে যে এই হাসপাতালে দিলে ভালো হতো, ওই নার্সিংহোমে দিলে ভালো হতো, এটা অনেকেরই মনে হতে পারে। তাদের কথা তারা বলেছেন, কিন্তু বিজয়বাবু ভাবছেন যে তিনি তার ভাই বউকে কী কৈফিয়তটা দেবেন। দেখুন সেই দিনটা ছিল রথের দিন, মঙ্গলবার। তৃষার ঠাম্মা রোজ সন্ধে করতে বসতেন, আহ্নিক করতেন, ছেলের মঙ্গল কামনা করতেন। সেদিনও বসেছেন রথের দিন, ঠিক আছে। এদিকে রবিবাবু মৃত্যুর সাথে পাঞ্জা করছেন, আর ঠাম্মা রথের দিন ওই সন্ধে করতে বসেছেন। এবার ঠাম্মা সন্ধে করতে বসলে বাড়ির যে কাজের মেয়েটা, ও একটা কাঁচা জামা কাপড় পরে এসে ঠাম্মার সামনে দাঁড়ায়। ঠাম্মা তো খুব স্থূলকায়, আগেই বলেছি, উনি শঙ্খে বাজাতে পারতেন না শেষের দিকে। তো ওই উনি সন্ধে করে তারপরে ওই প্রদীপ টদীপ দেখিয়ে ধূপকাঠি দেখিয়ে মেয়েটার হাতে শাকটা তুলে দিতেন যে তুই বাজা। ও 3বার শাকটা বাজাতো। তো এই রথের দিন ওইরকম বসে, একে তো ছেলের জন্য টেনশান, হ্যাঁ, ঠাকুরের কাছে মাথা ঘুরছেন, এ করছেন, আহ্নিক করে ঠাকুরকে বাতি টাতি দেখিয়ে ধূপকাঠি দেখিয়ে, হ্যাঁ, এইরকম করে বসে আছেন ঠাকুরের সামনে। মেয়েটা বলছে ও ঠাম্মা শঙ্খটা দাও বাজাবো তো, ও ঠাম্মা শঙ্খটা দাও বাজাবো তো। উনি ওইভাবেই বসে আছেন। এইবারে মেয়েটা হালকা একটু ঠেলা দিয়েছে, ও ঠাম্মা, যেই বলেছে ঠেলা দিয়েছে, তৃষার ঠাম্মা মাটিতে পড়ে গেছেন। মেয়েটা চিৎকার করে উঠেছে, তোমরা কে কোথায় আছো, শিগগিরই আসো, ঠাম্মা পড়ে গেছে। তো বাড়িতে যারা ছিল অজিতবাবু সব ছুটে গেছে, ছুটে যেয়ে দেখছে যে মার ওইরকম অবস্থা। ডাক্তার ডেকেছে, ডাক্তার এসে বলছে উনি এক্সপায়ার করে গেছেন, হার্ট অ্যাটাক হয়েছে। বিজয়বাবুর কাছে খবর গেল, বিজয়বাবু চলে আসলো ফুলবাগানে, তৃষাদের কাছে খবর গেল, তৃষার মাকে নিয়ে চলে আসলো কলেজ স্ট্রিটের বাড়িতে। তো একদিকে দেখুন কি অবস্থা একটা পরিবারের, মানে একদিকে সেজ ভাই সে মৃত্যুর সাথে পাঞ্জা করছে, ডাক্তার বলছে আমাকে কিন্তু যে কোনো সময় ডেথ সার্টিফিকেট লিখতে হবে। আর এদিকে রবিবাবুর মা, তিনি তৃষার ঠাম্মা, তিনি হার্ট অ্যাটাকে, তিনি ওই রথের দিন আহ্নিক করতে, ছেলের মঙ্গল কামনা করতে গিয়ে তিনি হার্ট অ্যাটাকে মারা গেলেন। মানে মনের মধ্যে ওনার একটা খুব প্রেশার চলছিল, মারা গেলেন। তৃষা আমাকেও জানাচ্ছে যে খুব সম্ভবত, আমি যদি ভুল না বলি, তৃষা এখানে আছে মনে হয়, নিমতলা শ্মশানে মনে হয় দাহ হয়েছিল। তা বলে ঠাকুমা যেহেতু মানে এও মানুষ হিসেবে মারা গেছে সধবা, তাই ঠাকুমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া ছিল, বড় করে সিঁদুর টিঁদুর পরিয়ে, পায়ে আলতা পরিয়ে, লাল টুকটুকে কাপড় পরিয়ে আমরা শ্মশানে নিয়ে গেছিলাম। এবং নিমতলা শ্মশান ঘাটে যখন নিয়ে যাওয়া হয় তখন প্রায় 1টা মতো বাজে, 1:15 নাগাদ ওনাকে চুল্লিতে তোলা হয়। 2:30টার মধ্যে সব কাজ শেষ হয়, অস্থি টস্থি বিসর্জন দিয়ে আমরা ফিরে আসি। ঠিক পরের দিন বুধবার, তো ডাক্তারদের পুরো বারণ ছিল। যিনি অ্যাটেন্ডেন্ট সিস্টার ছিলেন রবিবাবুর ঘরে, তিনি অনেকটা দূরে বসে থাকতেন কোণের দিকে, মানে ওনার কাছে খুব একটা যেতে বারণ করেছিল। এবং যখন কোনো কিছু ঘটে যাবে তখন যেন ডাক্তারদের খবর দেয়, অর্থাৎ ডেথ হয়ে গেলে। হঠাৎ ওই সিস্টার দেখছে যে রবিবাবু এরকম হাত দিয়ে ওই সিস্টারকে ডাকছেন। সিস্টার না অবাক হয়ে গেছে, বলতে যে লোকটা একটু আগে মানে একটু বাদে মারা যাবে যখন তখন, ওই লোকটা হাত ইশারা করে আমাকে ডাকছে। তো সিস্টার কিছুটা দূরত্ব বজায় রেখে এসে
ওই বেডের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন কিছু বলবেন? তখন রবিবাবু বলছেন যে, রবি আড্ডা বলছেন যে, আচ্ছা সিস্টার, আপনি কি কালকে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন? তো সিস্টার বলছে, দূর, আমি কেন আপনার গায়ে মাথায় হাত বুলে দিয়ে যাবো? তো বলছে, তাহলে আপনি কি আমার মানে মাথায় বুকে পিঠে ফুল বেলপাতা ছুঁয়েছেন? তো বলছে, না না, আমি ফুল বেলপাতা কোথায় পাবো? বলছে যে, আমি তো ফুল বেলপাতার গন্ধ পাচ্ছিলাম। আচ্ছা সিস্টার, আপনি কি আমাকে ওই আইস ব্যাগ দিয়ে বুকে পিঠে বরফের সেক দিয়েছেন? তা বলছে, আরে আপনি তো পাগলের মতো কথা বলছেন, ডাক্তাররা এসব মানা করেছে, এগুলো বরফের সেক দেবো কেন? তখন রবিবাবু বলছেন, আসলে সিস্টার জানেন, আমি না 1 মাস ঘুমোতে পারিনি, আমার গায়ে কি জ্বলুনি, কাল রাত্রে আমি খুব ঘুমিয়েছি, আমি টের পাচ্ছিলাম, হ্যাঁ, যে আমি ভেবেছি আপনি বোধহয় আমার গায়ে মাথায় ওই মানে ওই ঠাকুরের ওই ফুল ছোঁয়াচ্ছেন, তাই জিজ্ঞাসা করলাম। এইবার ওই সিস্টার ডাক্তারকে খবর দিয়েছে, মানে অতটা মানে রোগীর অতটা মানে সেন্স দেখে খবর দিয়েছে। ডাক্তার এসছে, ডাক্তার এসে বলছে যে ব্লাডটা নিন তো। ব্লাড নিতে বলেছে, ব্লাডটা টেস্ট করতে দিতে বলেছে। ব্লাডটা টেস্ট করে দেখা গেল বিলিরুবিন এক ধাক্কায় অনেক নেমে গেছে। ঠিক আছে, বিলিরুবিন এক ধাক্কায় অনেক নেমে গেছে। তো এদিকে বিজয়বাবু ডাক্তারের সাথে কথা বলেছেন, বড় ডাক্তারের সাথে, যে মা তো গত হয়েছেন, তা উনিও তো আমার ভাই যে রবি আড্ডু যিনি ভর্তি আছেন উনি তো সন্তান, তা তাকে কি খবর দেওয়া যাবে? বললো কোনো মতেই না, যে কোনো সময় স্ট্রোক হয়ে যাবে এই খবর শুনলে, কোনো মতেই তাকে খবর দেওয়া যাবে না, একদমই না। তো বলছি ঠিক আছে। তো চলে গেছে। তো বলছে, তৃষা বলছে, বাবা কাকা মেজো কাকা যখন যেত সেজো কাকার সাথে দেখা করতে, ওই গুরুদশা অবস্থায় যে কাপড় পরা আছে ওর উপর দিয়ে ফুল প্যান্ট পরে নিতেন, আর এই ধরাটা ভিতরে ঢুকিয়ে জামার বোতাম এই অবধি আটকে, আর মাথার চুলগুলোকে তো চিরুনি দেওয়া যাবে না, হাত দিয়ে এরম এরম করে সিধে করে নিতেন, করে নিয়ে কাকার সাথে দেখা করতে পায়ে হাওয়াই চটি দিয়ে হাসপাতালে যেতেন। তো রবিবাবু জিজ্ঞাসা করেছে যে তোরা দাড়ি কাটিস নি? তো বলছে যে না না, একে তুই হাসপাতালে আছিস, তুই বাড়িতে চল, এই সারাদিন কাজে কর্মের মধ্যে থাকে, দাড়ি টাড়িও কাটা হয়নি। হ্যাঁ, তো বলে তোদের এরকম উস্কো কুস্কো দেখাচ্ছে, কথা বলতে পারছেন তখন আস্তে আস্তে, শুনুন। তা বলছে, না রে কিচ্ছু হয়নি, তুই সুস্থ হয়ে বাড়ি চল, তারপরে এ করবো। এরপরে ক্রমশ গ্র্যাজুয়ালি সারভাইভ করতে শুরু করেছে। এরপরে যখন একটু সারভাইভ করতে শুরু করেছে তখন বিজয়বাবু খবর দিয়েছেন রীনা দেবীকে, যে রীনা, আস্তে আস্তে রবি কিন্তু ভালোর দিকে যাচ্ছে, ডাক্তারবাবু বললো বিলিরুবিন অনেকটা নেমে গেছে। তো রীনা দেবী একদিন দেখা করতে এসছেন। তো রীনা দেবী এসছেন, তো তখন তো মানে শাশুড়ি মারা গেছেন, তা ওনার তো তখন সেই লাল পেটে শাড়ি পরার কথা, সাদা করে লাল পাট শাড়ি, তা ওটা তো আর পরতে পারবেন না, তাহলে তো রবিবাবু জেনে যাবেন। উনি নর্মাল একটা কাপড় কোনো রকম পরে পায়ে একটা হাওয়াই চুটি গলিয়ে উনি হাজব্যান্ডের সাথে দেখা করতে গেছেন। হ্যাঁ, একাই চলে গেছেন। তো গিয়ে তো দেখা করেছেন। তা বলছে, তুমি এলে কিসে? তো বলেছে, এইরকমভাবে আমি এসেছি। বলে, ও হ্যাঁ, তোমাদের সবাইকে কেন উস্কো খুস্কো দেখাচ্ছে? তা বলে, না না, ওই তুমি হাসপাতালে আছো তো, আর সারাদিন পরিশ্রম যাচ্ছে এই। তা বলছে, ওই তোমার তুমি চটি পরে আসোনি? বললো, হ্যাঁ এসছি তো, ওই তো চটি বাইরে রাখা আছে। বললো, ও তো হাওয়াই চটি, তুমি হাওয়াই চটি পরে এসছো? তা বলছে, আসলে শোনো, আমি তো শাড়ি পরে তাড়াতাড়ি বেরিয়েছি, আমার আর খেয়াল নেই, যা হাতের কাছে যা পেয়েছি তাই পরে চলে এসেছি। বলে, না হাওয়াই চটি পরে কেউ আসে? তারপরে যাই হোক, রীনা দেবী দেখে চলে এসছেন। ধীরে ধীরে আস্তে আস্তে উনি গ্র্যাজুয়ালি সুস্থ হচ্ছেন। এরপরে রবিবাবুর যিনি বাবা মানে তৃষার ঠাকুরদা, তিনি একদিন অজিতবাবু আর ওই বিজয়বাবুর সাথে হাসপাতালে গেছেন। ওই বাবাকে দেখে রবিবাবু কেঁদে ফেলেছে। বললো, বাবা তুমি কেন আসতে গেলে হসপিটালে এই বয়সে? তখন বললে যে, না বাবা কিছু না, তোমার জন্য, তুমি অসুস্থ হয়ে আছো, তোমাকে একটু দেখতে আসলাম, এই ব্যাপার। তা বলছে যে, বাবা মা ভালো আছে? তখন তৃষার দাদু বলছে, রবি তোমাকে একটা কথা বলি। তা বলছে, হ্যাঁ বাবা বলো। বলছে, রবি তোমার মা কিন্তু, তো বলছে, মার কী হয়েছে? তখন উনি বলে দিচ্ছেন, তোমার মা কিন্তু নেই। যাহাতক বলা রবিবাবু গেংরুল দিয়ে কেঁদে উঠেছে হাউ করে। সঙ্গে সঙ্গে সিস্টার এসে বলছেন, কী করছেন কি আপনারা? ডাক্তার মানা করেছে, সঙ্গে সঙ্গে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছেন।
ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন যাতে এক্সস্টনটা না হয়, কারণ রুগী আস্তে আস্তে ভালোর দিকে হচ্ছে। এরপরে দেখুন কতদিনে কাজ হয়েছিল জানি না, আমাদের তো ব্রাহ্মণ সমাজে আমার তো 10 দিনে ঘাট কাজ, 11 দিনে মানে পারলৌকিক ক্রিয়া হয়, 12 দিনটা বাদ যায়, 13 দিনের দিন ওই মাতৃমানিটা হয়। কারণ তিসাদের আড্ড পরিবার কতদিনে হয়েছিল আমি জানি না, তবে একটা কথা আপনাদের বলে রাখি যারা শুনছেন, যে যেদিন পারলৌকিক ক্রিয়া, ডাক্তাররা রবিবাবুকে সেদিন পারমিশন দিয়েছিলেন ওই পারলৌকিক ক্রিয়ায় অংশ নেবার জন্য, কিন্তু ওইরকম বসে কোনো কাজকর্ম করবেন না, হুইল চেয়ারে উনি দূরে বসেছিলেন যাতে আগুনের তাপ টাপ বা কিছু এই জাতীয় কিছু না লাগে। রবিবাবু দূরে বসেছিলেন, দূরে বসে মায়ের কাজ ক্রিয়াকর্ম সব দেখেছেন। পরে আবার ওনাকে হসপিটালে ফেরত যেতে হয়। আর কিছুদিন কাটানোর পর রবিবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়িতে ফেরেন। এই ঘটনাটা আমি বলেছিলাম। তো রবিবাবু রীনা দেবীর সাথে এখন ওই হাতিবাগানেই আছেন, ভালো আছেন। অজিতবাবু এখন কলেজ স্ট্রিটে আর থাকেন না, আমি জায়গাটা বলতে পারবো, মনে হয় খুব সম্ভব রানীগঞ্জ ওইদিকে কোনো জায়গায়, কি আসানসোল ওই জায়গায় কোনো দিকে থাকেন। তিশারা ওই ফুলবাগানের ফ্ল্যাটে আর থাকে না, কিন্তু ফুলবাগানের ফ্ল্যাটটা বিক্রি করেনি। বিজয়বাবু গোল পার্কে একটা নতুন ফ্ল্যাট কিনেছেন, সেইখানেই তিশারা এখন থাকে। আর ফুলবাগানের ফ্ল্যাটে তিশা বলে, কাকু মাঝে মধ্যে যাই, ওই গিয়ে দেখে আসি সব ঠিকঠাক আছে কি না। এই অবধি ঘটনা। যতটুকু তিশা আমাকে বলেছিল ততটুকু আমি বলেছি। যখন আমি ঘটনাটা বলেছিলাম তখন ওই রবি আড্ড, যিনি তার বউ রীনা দেবী, তিনি ভিডিওটা চেয়েছিলেন তিশার কাছে এবং লিঙ্কটা চেয়ে তিশা তখন ওই লিঙ্কটা দিয়ে রীনা দেবীকে দেখায় যে আমাদের পারিবারিক ঘটনা, এবং ওনাদের পরিবার থেকে আমাকে মেসেঞ্জারে আমাকে অনেক অভিনন্দন এবং জানানো হয় যে আমাদের এই পরিবারের ঘটনাটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই ঘটনাটা তিশার সাথে হয়েছিল, তিশার চোখে দেখা ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন, মলি আমাকে বলেছিল যে লাইভ কিন্তু অনেকক্ষণ করতে হবে, ঠিক আছে। এখন দেখুন এখানে কিন্তু শ্রোতা কম, শ্রোতা মানে বলতে গেলে নেই বললেই চলে। 7 জন 8 জন যা ছিল, এখন একজন আমি দেখতে পাচ্ছি এখানে ভিজুয়াল। আমি বলতে পারবো না কেন শ্রোতা নেই বা কেন কম, ঠিক আছে। শ্রোতা একটু বেশি না হলে পরে তাহলে সেখানে কাহিনী শুনিয়ে কোনো মজা আসে না। সবাই থাকবে তাহলে তো ভালো লাগবে না জিনিসটা। তো মলি আমাকে বলেছিল যে খুব কষ্টের ওয়াচিং সময় যে দেরি হয়ে গেল। ও না, ঠিক আছে, ওটা কি আছে, দেরি হলে কি আছে, এই লাইভটা থাকবে দেখে নিও, ঠিক আছে, লাইভটা থাকবে দেখে নিও। এই ঘটনাগুলো সবই মানে নতুন নতুন ঘটনা। তো একজন আমাকে একটা প্রশ্ন করেছিল যে এই মেয়েটির নাম হচ্ছে মৌমিতা, তা আমাকে প্রশ্ন করে বলেছিল যে আচ্ছা দাদা, আমরা কি ধরুন 4-5 বন্ধু বসে আছি, কোনো অশরীরী বা অবাস্তব কোনো জিনিস আমরা এরকম চোখের সামনে সবাই একসাথে দেখতে পারি? আমি বললাম না, এটা দেখা যায় না। তুমি দেখতে পাবে অথবা তোমার কোনো বন্ধু দেখতে পাবে, কিন্তু সেই যখন তোমাদের দেখাতে চাইবে তখন তুমি দেখতে পাবে না। তো আমার এই বলাটাকে মিথ্যে প্রমাণ করেছিল একটা ঘটনা। মানে আমি যে ভুল তথ্য দিয়েছি, এটা একটা ঘটনা আমাকে কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে আমি ঠিক বলিনি। দেখতে পায়, অনেকে একসঙ্গে দেখতে পায়, তার একটা জলজ্যান্ত কাহিনী আমার কাছে কিন্তু আছে। কিন্তু দেখুন, যেহেতু আমি এখানে দর্শক সংখ্যা আমি খুব একটা মানে রেসপন্স পাচ্ছি না, সেই রকম মানে গল্প বলার মুডটা কিন্তু আমার অনেকটা মানে নষ্ট হয়ে গেছে। সেরকম ভিউয়ার্স না থাকলে তাহলে গল্পগুলো বলে খুব একটা মানে আরাম পাওয়া যায় না। সবাই শুনবে তাহলে আরাম হয়, কারণ গল্পগুলো এগুলো কোনো ভূতের গল্প না, এগুলো মানুষের জীবন থেকে নেয়া অলৌকিক কাহিনী। এবং এগুলো কিন্তু মানে যদি এর মধ্যে ভূতের ছায়া খুঁজে পান, আমি তার সাথে একমত, একদমই তাই, একদমই তাই। এইগুলোই ভূত, এইগুলোই যেটা আমরা 2 অক্ষরে ভয় দিগ্গু ত বলি, এটা কিন্তু তাই, ঠিক আছে। তো একটা ধারণা আমাকে পুরো, একটা কাহিনী আমাকে পুরো উল্টোপাল্টা করে দিয়েছিল। সেই ঘটনাটা আমার জানি, আমি মানে যিনি আমাকে বলেছিলেন আমি শেয়ার করেছিলাম ঘটনাটা, আপনারা কেউ কেউ হয়তো শুনে থাকবেন। আসলে ব্যাপারটা কী হয় জানেন তো, আমি তো অনেক
গ্রুপে গল্প বলেছি, অনেকে আমার এই কাহিনিগুলোকে শুনেছেন, হয়তো নতুন শুনছেন, কিন্তু দেখুন আমি যে গ্রুপে নতুন আসি সেই গ্রুপে আমি সিরিয়ালি শুরু করি, আমার প্রথম কাহিনী থেকে শুরু করে তারপর ধীরে ধীরে আমি আস্তে আস্তে বাড়তে থাকি, ধীরে ধীরে নতুন গল্পের দিয়ে। ধরুন নতুন গল্প আমার কাছে এখন 4খানা আছে কাহিনী, সত্যি ঘটনা, কিন্তু দেখুন আমি 4টায় মানে হয়তো কোনোটা দুবার করে পড়েছি, ওগুলো 20বার করে পড়ার দরকার, তাহলে এত মানে ফ্লুয়েন্ট আপনাদের সামনে আমি বলতে পারতাম না কাহিনিগুলো, যে কোনো জায়গায় মিস না হয়, বুঝতে পারলেন? তো যেদিনকে মানে দর্শক, আচ্ছা আমি দেখছি 4জন আছে, আপনি বলে দিচ্ছি, আচ্ছা এইটা হচ্ছে যে সবাই একসাথে দেখতে পায় কি না, তাই তো ঘটনাটা শুনুন। একজন সিস্টার আছে, নাম হচ্ছে সঙ্গমিত্রা পাল, আমার প্রোফাইলে আছে, আমি এখানে এখনও অ্যাড করিনি, আমি দরকার করে দেবো। তো ওই সিস্টার একটা গল্প লিখে কোথাও পোস্ট করেছেন, তো পোস্ট করে আমি সেখান থেকেই গোটা 25 কমেন্ট পড়েছে। তা ওনার কোথা থেকে মনে হয়েছে যে এটা যদি মানে লিখেছি আমি, এটা যদি লাইভে কাউকে দিয়ে বলাতাম, তো উনি আমাকে পরে দায়িত্বটা দেন। তো আমি যখন কাহিনিটা বলি এবং আমার ধারণাটা পুরো পাল্টে যায় যে না, একসাথে সবাই অশরীরীকে দেখতে পারে, তার প্রমাণটা এইটা। তো এই কাহিনিটা আমি বলেছি অনেকবার, তবু যখন এসছি আমি লাস্ট এটা বলে দিচ্ছি। এই সঙ্গমিত্রা পাল এরা যখন আমাকে ঘটনাটা দেন তখন বলেন যে আপনি কিন্তু কোনো জায়গাতেই অতিরঞ্জিত করবেন না। তো তখন আমি ওনাকে বলি যে দেখুন, আমাকে যারা তাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আমি ওই দাড়ি কমা ওর ওপাশেও যাই না এপাশেও যাই না, আমি ঠিক কতটুকুই বলি ততটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকি। কারণ আপনি শুনবেন, আপনি শুনে আমাকে বলবেন যে আমি তো এই ঘটনা আপনাকে এতটা বলতে বলিনি, আপনি ওটা কেন বললেন, ঠিক আছে? যার জন্য আমি কখনো লিমিটটা ক্রস করি না, ঠিক যতটা ঘটনা ততটা বলবো। শুনুন, এই সঙ্গমিত্রা পালের হাজব্যান্ডের নাম তপন পাল, একদম ক্লিয়ার, আমি নাম বলে দিচ্ছি শুনুন। ছেলের নাম কল্লোল পাল। ওই কল্লোলবাবুর উড়িষ্যাতে রাউরকেল্লাতে একটা ব্যবসা আছে পার্টনারশিপের, এবং ভালো ব্যবসা। যে ব্যবসায় ধরুন 11জন সেলসম্যান আছে, তাহলে সেটা ভালো ব্যবসা। আমার মনে হয় কোনো এজেন্সির কোনো নেওয়া আছে, বড় বড় কোম্পানি যেগুলো মানে মাল সেলিং হয়, অর্ডার ধরা হয়, সেখান থেকে টাকা তোলা হয়, এই সমস্ত। তো 11জন সেলসম্যান মানে কম কথা না। ওনারা যেখানে অফিসটা করেছিলেন তার থেকে বেশ খানিকটা দূরে একটা ফ্ল্যাটও কিনেছিলেন। ওই ফ্ল্যাটে ওই সেলসম্যানের ছেলেরা থাকতো। ওরা সকালবেলায় চাটা খেয়ে ওই সেলের কাজে বেরিয়ে যেত, আর রাত্রিরে আসতো। রাত্রিরে এসে নিজেরা রান্নাবান্না করতো, কল্লোলবাবুও খেতেন, কল্লোলবাবুর পার্টনারও খেতেন, যাই হোক এরা একসাথে এগোতো। এখন ব্যাপারটা হয়েছে কি, এই যে সঙ্গমিত্রা পালের যিনি মানে হাজব্যান্ড তপনবাবু, ইনি 2 মাসের জন্য ব্যাগেজ গুছিয়ে চেন্নাইতে যান, ওনার বোনের বাড়ি। চেন্নাইতে গেছেন, দিন 20 হয়ে কাটেনি, উনি হঠাৎ বাড়িতে ফোন করে বলছেন যে, তখন কিন্তু মোবাইল ফোন ওঠেনি, আমি বলে দিলাম, তখন পেজার উঠেছিল, পেজারে যেটা মেসেজ যায়, তো সব এসটিডি বুথ থেকে ফোন করতে হতো। তো বলছে যে বাড়িতে ফোন করে বলছে ভালো লাগছে না, কলকাতায় ফিরে যাও। তো বাড়ির থেকে বলেছেন যে এই তো গেলে, দিন 20 হয়নি, কি ভাববে তুমি, 2 মাসের জন্য গেছো, দিন 20 হয়নি এখনই। বলে না, ভালো লাগছে না, কলকাতা ছেড়ে ভালো লাগে না। তো হঠাৎ তপনবাবুর মাথায় একটা খেয়াল চাপলো, বললো কলকাতায় নাকি একটা কাজ করলে কল্লোলের ওখানে, মানে ওনার ছেলে কল্লোলের ওখানে গেলে কেমন হয়। তা ওখানে কদিন থেকে দেখে আসি, রাউরকেল্লা ওই জায়গাটা তো দেখিনি, কল্লোল ব্যবসা করে। তো উনি সোজা চেন্নাই থেকে কল্লোলবাবুর ওখানে চলে আসেন। এবার কল্লোলবাবুর ওখানে এসে ওনার একটা দায় পড়ে গেল, ওনার ঘাড়ে একটা দায় চেপে গেল। কী দায়? ওই দুপুরবেলায়, সকালবেলায় উঠে কল্লোলবাবুর, ওনার নিজের আর কল্লোলবাবুর পার্টনারের, এই 3 জনের রান্না ওদের করতে হতো ওনার। এটা তপনবাবুর ঘাড়ের পরে চাপলো। তো তপনবাবু তাই করতে লাগলেন ছেলের এখানে এসে। আর ফ্ল্যাট তো রয়েছেই, আর বিকেলবেলা অতটা লাগতো না, সন্ধ্যেবেলায়, কারণ ওই সেলসের ছেলেরা ওরা দুপুরে বাইরে খেত, আর রাত্রে ওরা বাড়িতে এসে চাটা তৈরি করতো, তারপর নিজেরাই রান্নায় হাত লাগাতো। তখন আর তপনবাবুরা তো খাটনি ছিল না, কিন্তু দিনের বেলাটা তপনবাবুকে ওই 3 জনের রান্নাটা করতে হতো। তা একদিন হয়েছে কি জানেন, একদিন এরকম বোধহয় একটু বৃষ্টি পড়েছে, ঠান্ডা ওয়েদার, এরা সেলসের ছেলেগুলো তাড়াতাড়ি চলে এসছে। তো এসে বলছে কি যে আজকে চালে ডালে খিচুড়ি করলে কীরকম হয়। তো সবাই মত দিয়েছে, হ্যাঁ ভাই কর। তো খিচুড়ি রান্না হয়েছে।
তো খিচুড়ি রান্না হওয়ার পরে তো কল্লোলবাবু এসে ঢুকেছেন। এত হোয়াটসঅ্যাপ জ্বালায় না। 10:30 মতো বাজে। তো সবাই খেতে বসেছে ওই খিচুড়ি নিয়ে। যে ডাইনিং টেবিলে পেরেছে ডাইনিং টেবিলে বসেছে, যে নিচে পেরেছে বসেছে। ওদের এসব কোনো ইয়ে ছিল না। হ্যাঁ, ছেলেগুলো খুব ভালো। তো বসে বসে সব খাচ্ছে। হঠাৎ ওই 10:30 নাগাদ কলিং বেল টেপার আওয়াজ। তো বলছি কলিং বেল টিপছে এত রাত্রে কে? তো কল্লোলবাবু খুলতে গেছে। তখন এক সেলসের একটা ছেলে বলছে, স্যার আপনি খুলবেন না, আমি যাচ্ছি। তো সেই ছেলেটি গিয়ে খুলেছে। খোলার সাথে সাথে দেখলো দরজা দিয়ে একটি ছেলে ঢুকছে, কালো রঙের একটা ফুল প্যান্ট পরা আর নীল রঙের একটা ফুলাতার গেঞ্জি, কালো চেহারা, মিচকি মিচকি হাসছে। তো ওকে দেখে না সবাই হই হই করে পড়েছে, এই তুই এতদিন কোথায় ছিলি? আরে বাবা, এই রাত্রিবেলায় তুই আসলি? হ্যাঁ। তা কল্লোলবাবু ওই ছেলেটাকে যে দেখে, তপনবাবু দেখছেন যে ওনার ছেলে কল্লোলবাবু ছেলেটাকে দেখে গিয়ে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, কিরে তুই 1 মাসের ছুটি নিয়ে গেলি, 1.5 মাস হয়ে গেল, হ্যাঁ এতদিন বাদে মনে পড়লো? যা 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 তাড়াতাড়ি হাত পা ধো, হাত পা ধুয়ে আমাদের সাথে খিচুড়ি খাবি, চল। তা ছেলেটা গেল। তপনবাবু দেখলেন, হাত পা ধুয়ে টুয়ে এসে এদের সাথে খিচুড়ি খেতে বসলো এবং কল্লোলবাবুর পাশে বসলো। শুনুন, কল্লোলবাবুর পাশে বসে খিচুড়ি খাচ্ছে। এবারে ছেলেটা, তপনবাবু একটা জিনিস খেয়াল করছেন যে কল্লোলবাবু যেখানে যেখানে যাচ্ছে ছেলেটা কিন্তু ওই কল্লোলবাবুর সাথে সাথেই আছে। তো তপনবাবু ভাবছেন যে কল্লোল ছেলেটাকে খুব ভালোবাসে। এই ছেলেটাই কাজের লোক ছিল তাহলে কল্লোলদের। এবার উনি পুরো দেখতে পেলেন যে এই ছেলেটাই রান্নাবান্নার জন্য ছিল, এ চলে গেছিল, তাই আমার পরে আমার এই কয়দিন এই রান্নাবান্না করতে হয়েছে। যাই হোক, তা ছেলেটা এসে গেছে তো ভালোই হলো। তপনবাবু এটাও খেয়াল করলেন, রাত্রে যখন সবাই মানে খেয়ে দিয়ে যখন ঘুমোতে গেল, দেখছে যে কল্লোলবাবু যেখানে শুয়ে আছে, তপনবাবু পরিষ্কার দেখলেন যে ছেলেটা কল্লোলবাবুর পাশে গিয়ে শুয়ে পড়ল। তা ভাবছেন, তপনবাবু ভাবছেন যে কল্লোলকে খুব ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে। যাই হোক, হতে পারে। তো যাই হোক, উনিও শুয়ে পড়েছেন। তপনবাবু সকাল হয়েছে। সকাল হলে পরে ছেলেরা তো যে যার বাথরুমে ঢুকে স্নান টান করে চা বিস্কুট খেয়ে বেরিয়ে চলে গেছে সেলসের কাজে। আর তপনবাবু ওই ছেলেটাকে বলেছে কি যে যাকে এখন তো কাজের লোক তো এসেই গেছে ছেলেটা। তা বললো, শোন বাবা, আমি এই চাল ধুয়ে এই কিন্তু রেখে গেলাম, আর এই তরকারি কেটে ধুয়ে রেখে গেছি, হ্যাঁ এই ডাল ধুয়ে দিয়েছি, তুই একটা কাজ কর, তুই ভাত ডাল তরকারিটা তুই করে নিতে পারবি তো? তো ছেলেটা হ্যাঁ না কিছু বলেনি, ঘাড় নেড়েছে, পারবো। বলে তাহলে তুই করে রাখ, আমি একটু এদিক সেদিক ঘুরে আসি, এখানে এসছি পরে ঘোরাও হয়নি। তো উনি বেরিয়ে গেছেন। ছেলেগুলো বেরিয়ে যাওয়ার পরে 9:30 10টা নাগাদ উনি বেরিয়ে গেছেন। বেরিয়ে এদিক সেদিক ঘুরেছেন, কোথাও বসেছেন, গল্প করেছেন। হ্যাঁ, এই করতে করতে ঘড়ির কাটা কখন 2টো হয়ে গেছে খেয়াল করেনি। 2টো, হঠাৎ দেখছেন আরে 2টো বেজে গেল, আর চট করে চলে গেছে বাড়িতে। ফ্ল্যাটে এসে দেখছে যে ফ্ল্যাটটা তালা মারা। বুঝি কি ফ্ল্যাটটা তালা মারা গেল? তারপরে এদিক সেদিক দোকানদার যারা একটা দুটো দোকান টোকান খোলা ছিল, সব দোকানই বন্ধ ভদ্রপুরে। তো তাদের জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, যেই আমার এইখানে যে কাজ করে যে ছেলেটা, তো সে কি তোমার দোকানে এসেছিল? তা বলছে যে না, তাকে তো অনেক দিন দেখি না। কেন, সে এসছে নাকি? বলে হ্যাঁ, কাল তো এসছে। বলে না, দেখিনি তো। তো সব দোকান টোকান তন্ন করে খুঁজে তপনবাবু পাননি। 45 মিনিট হয়ে গেছে। তখন ওই এসটিডি বুথে গিয়ে উনি কল্লোলবাবুকে ফোন করেছে। ফোন করে বলছে যে কল্লোল, ওই ছেলেটাকে তো দেখছি না রে, আমি 2টোর সময় এসে দেখি যে ঘরে তালা দেয়া, তালা ঝুলছে। বলে সে কি? বলে দেখো, 1.5 মাস বাদে এসছে তো, কোন দোকানে বসে আড্ডা মারছে। বলে না রে কল্লোল, ব্যাপারটা সেখানে নাই, আমি 45 মিনিট হন্য হয়ে খুঁজেছি। তখন কল্লোলবাবু বলছে বলো কি বাবা? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি ডুপ্লিকেট চাবি তো অফিসে একটা থাকে, তো ডুপ্লিকেট চাবি নিয়ে আমি যাচ্ছি, তুমি বাড়ির সামনে দাঁড়াও। তা কল্লোলবাবু চলে এসছে মোটর বাইক নিয়ে। এসে বলছে তাই তো, ঘরে তালা দেওয়া, তালাটা খুলেছে, খুলে ঘরের মধ্যে ঢুকে দেখে চাল যেরকম ভেজানো ছিল ওই রকমই, তরকারি যেরকম রাখা ছিল ওই রকমই, ডাল ওই রকমই রাখা আছে, কিচ্ছু রান্নাবান্না কিচ্ছু হয়নি। তো বলছে ছেলেটা কোথায় গেল তালা দিয়ে, আর চাবিটাই বা তাহলে নিয়ে গেল কী করে? তো বলছে তাই তো আমি বুঝে পাচ্ছি না বাবা, তুমি একটা কাজ করো, তুমি রান্নাটা করতে থাকো, আমি আরও ঘুরে আসি। আরও ঘুরে টুরে এসে, তা সেদিনকে এদের খেতে খেতে 3জনের 5টা, বিকেল 5টা হয়ে গেছে। বিকেল 5টা। তো বিকেল 5টা হয়ে যাওয়াতে এরা সবাই মানে অসময়ে খাওয়া হয়েছে। এদিকে ওই ছেলেদেরও ফেরার টাইম হয়ে গেছে। ওই যারা সেলসের ছেলে এক এক করে আসতে শুরু করেছে। এসে যখন শুনেছে যে ছেলেটা এরকম তালা চাবি দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে,
তখন অনেকে অনেক রকম মন্তব্য করছে, বলছে দেখো বলছে এই সমস্ত ছেলেদের বিশ্বাস নেই, এরা কোথার থেকে আসে, কি ঝেড়ে টেড়ে পালিয়ে গেছে বোধহয়। তখন কল্লোলবাবু ওখানে ছিল, কল্লোলবাবু বলছে যে বাজে কথা কেন বলো, একটা ছেলে নিয়ে আজকে এত বছর কাজ করছে, ও কি কোনোদিন কোনো কিছু চুরি করেছে? না জেনে শুনে আগেই লোকের থেকে কি নিয়েছে, ঘরে কি নেবে বলো, কি আছে, টিভি ডাইনিং টেবিল সবই তো, টাকা পয়সা তো এখানে থাকে না, তো নেবেটা কি? তা এইরকম কথাটা হচ্ছে। তা রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে একটি ছেলে, ওর আগে খাওয়া হয়ে গেছে, ও না বাথরুমের সামনে বেসিনটায় মুখ ধুতে গেছে, মুখ ধুতে গিয়ে ওর মুখ দিয়ে খালি গো গো আওয়াজ বেরোচ্ছে, আর বাথরুমের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, বাথরুমের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে, সবাই ছুটে এসছে, কী হয়েছে। ও কোনো কথা বলতে পারছে না, খালি ওর মুখ দিয়ে মানে গো গো আওয়াজ শব্দ, আর আঙুল দিয়ে বাথরুমটা দেখাচ্ছে। তো যে কী হয়েছে, বাথরুমে কে, এই ওকে ধরো তো, ধরে নিয়ে বসাও তো। তো সবাই মিলে ওকে ধরে নিয়ে বসিয়েছে। এবার 2-3 জন বাথরুমে গেছে, বাথরুমে যেয়ে বলছে কই কিচ্ছু নেই তো এখানে। হঠাৎ একটা ছেলে বাথরুম থেকে বেরিয়ে বাইরের দিকে, যেখানে টুলটার পরে টিভি রাখা থাকে, ওই টিভির পাশে দেখছে ফ্ল্যাটের চাবির গোছাটা রয়েছে, ফ্ল্যাটের পাশে। দেখুন তপনবাবু সাক্ষী, ফ্ল্যাটের ওই মানে বাথরুম থেকে বেরিয়ে যে কর্নারটায় টিভিটা থাকে টুলের পরে, তার পাশে চাবির গোছাটা রাখা আছে। এদের এতক্ষণ চোখে পড়েনি, শুনুন। এইবারও সব চিন্তায় পড়ে গেল, তাহলে চাবি এখানে, বাইরে দিয়ে তালা, তাহলে ছেলেটা গেল কোথায়? এর মধ্যে একটা ছেলে এসে বলছে কল্লোলবাবুকে, স্যার আপনি আসুন। বলো এই দেখুন বাইরের দড়ি তো জামা প্যান্ট মেলা, যে জামা প্যান্টটা পরেও এসেছিল। তো তখন কল্লোলবাবু বলছে তাহলে ও কী পরে গেল, বুঝলাম না। তো সবাই কনফিউজ। তো যাই হোক, সবাই যে যার ঘুমোতে গেছে। পরদিন থেকে আবার যথারীতি যেরকম কাজ সেরকম চলছে। তপনবাবু ওখানে আর 3-4 দিন থেকে তপনবাবু বাড়ি চলে আসেন, কলকাতায় চলে আসেন। এরপর ধীরে ধীরে পুজো চলে আসে, পুজোটা কাছেই ছিল, পুজোটা চলে এসছে। তো তখন হঠাৎ একদিন কল্লোলবাবু বাড়িতে ফোন করেছে, কলকাতা বাড়িতে তপনবাবুকে ফোন করে বলেছে, বাবা আমি এত তারিখে বাড়ি যাচ্ছি পুজোতে, অফিসও ছুটি থাকবে, তা তোমাকে যে আমি এমন একটা ঘটনা শোনাবো যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। তা বলেছে তাই? বলেছে হ্যাঁ, আমি বাড়িতে যাই। তো দুর্গাপুজোতে বাড়িতে তো এসছে কল্লোলবাবু, এসে তপনবাবুকে বলছে যে বাবা তুমি তো ওই ঘটনা 3-4 দিন বাদে চলে এলে, এর 2 দিন বাদে আমি সকালবেলায় বেরোবো, এমন সময় একটা সেলসের ছেলে আমাকে বলছে যে স্যার আপনার সঙ্গে একটা ছেলে দেখা করতে চায়, সে সম্বলপুর থেকে এসছে। তা আমি বললাম যে সম্বলপুর, তো নামটা শুনে মনে হলো ওই ছেলেটা তো সম্বলপুরেরই ছেলে ছিল, তো বলে ডাকো তো। তো একটা ছেলে এসে দাঁড়ালো, লম্বা রোগা মতো, তো হাত জোর করেছে, জোর করে বলছে যে স্যার আপনার নাম কল্লোলবাবু? তা বলছে যে হ্যাঁ। তো বলে কেন? বলে আমার ভাই আপনার এখানে কাজ করতো, আপনাদের এখানে, তা ও তো 1 মাসের ছুটি নিয়ে গেছিল, তো 1 মাসের ছুটি নিয়ে যাওয়ার পরে না, ও যখন এখানে আসবে তার 2-3 দিন আগেও একটা জ্বর হয়। তা আমরা তো ডাক্তার দেখিয়েছি, ওষুধ কি, জ্বর কিছুতে কমে না, ক্রমশ নেতিয়ে পড়তে থাকে, লাস্টে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল জানেন। তা হাসপাতালে ভর্তি করলে ওর অবস্থার আরও অবনতি হয়। তো হাসপাতালে ও যখন বেডে শুয়েছিল তখন ও আপনার নাম বারবার করতো, আর আপনাকে খুব দেখতে চাইতো। তো ও মারা গেছে। তো কল্লোলবাবু বলছে যে কত তারিখে মারা গেছে? তা যে ডেটটা বললো বাবা, ও দাদা যে ডেটটা বললো তাতে দেখা গেল যে ডেটে ও মারা গেছে তার ঠিক 2 দিন বাদে ও ওই রাত 10:30টায় ফ্ল্যাটে ঢুকেছিল, যাকে কল্লোলবাবু জড়িয়ে ধরেছিল। চিন্তা করুন। তাহলে আমি মৌমিতাকে যে কথাটা বলেছিলাম যে একসাথে দেখা যায় না, আমার ইয়েটা ভুল প্রমাণিত হলো, একসাথে দেখা যায়। তো বলছে ওই ডেটে ও এসেছিল 2 দিন বাদে। তাহলে দেখুন, যখন সঙ্গমিত্রা সিস্টার আমাকে ঘটনাটা পাঠায়, আমি বললাম যে এর আই উইটনেসকে আপনি ছিলেন? বললো না, আমার হাজব্যান্ড এর সাক্ষী ছিলেন, আমার হাজব্যান্ডের আই উইটনেস, এবং তিনি এইটা লক্ষ্য করেছিলেন এবং তার বয়ানে কিন্তু আপনি ঘটনাটা বলবেন। তাই আমি আপনাদের এটা বললাম যে কিভাবে একটা আত্মা, দেখুন স্পিরিট, সবাই দেখলো, কিন্তু এমন না যে তপনবাবু একা দেখেছেন, কল্লোলবাবু একা দেখেছেন। এবং মজার কথাটা হলো যে এটা কল্লোলবাবু বাড়িতে গিয়ে শেয়ার করেছেন তার বাবা তপনবাবুর সঙ্গে যে এই ঘটনা ঘটেছিল।
অর্থাৎ ছেলেটা যেটা মারা গেছে তার দুদিন বাদেই ফ্ল্যাটে এসে সে ঢোকে। এবং আপনারা জানেন যে মানুষ মরার সময় তো কিছু নিয়ে যায় না, সব ফেরত দিয়ে যায়। তাই জামা কাপড়টাও ছেড়ে গেছিল, যেটা দড়ির পরে মেলা ছিল, এবং ওটা ও যখন দেশে যায় ছুটি নিয়ে, তখন ওটা কল্লোলবাবুই কিনে দিয়েছিলেন, ওই কালো প্যান্ট আর নীল গেঞ্জিটা। এটাও আপনাদের বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আজকে 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা হয়ে গেল। আরও লোক থাকলে খুব ভালো হতো। যাই হোক, ভালো থাকবেন সবাই। গ্রুপের শ্রীবৃদ্ধি কামনা করি, ভালো থাকুন সবাই। আবার আসবো যখন সময় পাবো, ঠিক আছে? আরও দর্শক থাকলে ভালো লাগতো, ঠিক আছে? সবাইকে নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন সবাই।